সেই মুহূর্তটাকে উপলব্ধি করার চেষ্টা করুন। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথায় আপনার বাসা, তারপর আমরা ঘটনা শুরু করবো। Thank you, Russell bhai, for having me here. I'm a great fan of the show. Thank you so much. আমার নাম রাফিউর রহমান সূর্য। আমি থাকি নিউ ইস্কাটন এলাকায়। জি। তো আমার ঘটনাটা হচ্ছে রাসেল ভাই অলমোস্ট 1998 এর দিকে ঘটা একটা ঘটনাটা ঘটে আমার দাদার বাসায়, which is just next to my own house. তো আগে একটু আমার বাসাটার বিবরণ সবাই বুঝতে পারবে। রাইট। তো বাসাটা ছিল খুব পুরানো একটা বাসা, যেটা অলমোস্ট 1980 বা তার আশেপাশে কোনো একটা টাইমে বানানো হয়। একটা খুব পুরানো দোতলা বাসা, যার সিঁড়িটা হচ্ছে ভিতর দিয়ে গিয়েছে বাসার একদম পিছনের সাইড দিয়ে। এই বাসার সিঁড়িটা বিশাল চড়া, 10-15 ফিট চড়া সিঁড়ি। তো বাসাটার চারোপাশ দিয়ে ছিল আপনার একটা খুব ন্যারো চিকন একটা পথ ছিল, যেটা আপনার কিনা গাছগাছালি দিয়ে ভরা ছিল। এন্ড স্পেশালি বাসার পিছন সাইডটা, যে জায়গায় বিশাল বিশাল অনেক গাছ ছিল, যেগুলো আমি যেদিন থেকে আমার বোধগম্য আমি ওই দিন থেকে ওগুলা দেখে আসতেছি আমার মনে, ছোটবেলা থেকে। একদম ছোটবেলা থেকে। তো বাসাটার স্পেশালি যে ওয়েস্ট এবং নর্থ এই দুইটা যে সাইড, এই দুইটা সাইডে ঘনত্বটা বেশি ছিল গাছগাছালি। এন্ড যেটা হতো যে সন্ধ্যা হওয়ার আগে ওই জায়গাগুলো মোটামুটি অন্ধকার হয়ে যেত। এন্ড বাসার পিছন সাইডটা অনেক ভাঙা খামার বাড়ি, তারপর অব্যবহারকৃত টয়লেট এগুলা ছিল। ওদিকগুলা হচ্ছে কেউই সবসময় অ্যাভয়েড করে, অন্ধকার থাকতো। হ্যাঁ, ওখানে এরকমও হইতো যে রাস্তার লাইটও ওখানে খুব একটা পৌঁছেতো না হয়তো, হ্যাঁ, চাঁদের আলো পৌঁছেতো না হয়তো। যেহেতু ইউজ হয় না, সো ওখানে লাইট লাগানো থাকতো না খুব একটা। তো এটা ঘটনাটা ঘটে হচ্ছে আপনার জাস্ট একদিন এশার নামাজের পরপর, যে আমার যে বাসাটা, আমি আমার রুম থেকে হচ্ছে আমার এই দাদার বাসার যে ড্রাইভওয়ে, যেখান থেকে বাসার থেকে মানুষ বের হয়ে গাড়িতে উঠবে বের হবে, ওই জায়গাটা খুব ক্লিয়ার দেখা যায়। এন্ড খুব ক্লিয়ারলি আমরা কমিউনিকেট করতে পারতাম, কথা বলতে পারতাম, সব শোনা যেত। তো আমি একদিন ওই জানলা দিয়ে শুনতে পাচ্ছি যে আমার দাদা আমার দুই কাজিন, দুইটা ফুফাতো বোনকে নিয়ে উনি বাইরে যাচ্ছেন আর কি। তো আমি উঠে দেখলাম ওনারা গাড়িতে উঠে বসে বের হয়ে চলে গেল। তো তার কিছুক্ষণ পরে হচ্ছে আমার খুব হলো যে আমি আমার দাদির সাথে যাই, একটু কথা টথা বলি, আড্ডা দিই। তো ওখানে যাওয়ার পরে হইলো যে আমি ওনাকে আমার যে ডাইনিং রুম ছিল ওই ডাইনিং রুমে পাইলাম, উনি তখন কাজ করাচ্ছে কিছু। তো ডাইনিং রুমটা হচ্ছে এরকম রাসেল ভাই, যে বাসার যে ওয়েস্ট সাইডে যে অন্ধকার যে পথটা, জাস্ট ওই অন্ধকার যেই পার্টটুকু ওরই একটা পার্টে ওই ডাইনিং রুমটা পড়ে। এন্ড ওই ডাইনিং রুমের যে জানলাটা দিয়ে হচ্ছে ওই পাথটা দেখা যায়। আচ্ছা, খুব ক্লিয়ার ভাবে ওই পাথটার উপর দিয়ে জানলাটা। তো আমি এটা সেটা দেখতে দেখতে হঠাৎ ওই জানালার দিকে আমার চোখ পড়ে যায়। তখন আমি দেখি যে আমার যে দুটো ফুফাতো বোন বাইরে গেছে, ওর মধ্যে ছোট জন যে সে ওই জায়গায় দাঁড়ায় আছে, একা দাঁড়ায় আছে। সে ওই একদম জানলাটা ধরে, জানলাটা তার চেহারা প্রেস করা, এন্ড সে এমনিতে খুব ফর্সা একটা মেয়ে, বাট তাকে তখন তার চেহারাটা একদম রক্তশূন্য মনে হচ্ছিল আর কি। হ্যাঁ, মনে হচ্ছিল সে খুব ভীত, কিছু একটা নিয়ে প্রচন্ড ভয় পেয়ে আছে সে। হ্যাঁ, তার গাল বেয়ে সমানে পানি পড়ছে, সে কান্না করতেছে। হ্যাঁ, খুবই বেশি ভীত সে। হ্যাঁ, চেহারা একদম বিকৃত হয়ে আছে, এরকম অবস্থা। এরকম ভাবে আপনি আগে কখনো তাকে দেখেন না? এরকম এতটা ভীত তাকে আমি কখনো দেখি নাই। সে এমনিতে একটু ভীত টাইপের মানুষ, বাট এতটা এরকম তাকে আমি কখনো দেখি নাই। তো আমার সাথে তার একটা আই কন্ট্যাক্ট হইলো, আমার চোখে তার চোখ পড়লো। এন্ড ঠিক তৎক্ষণাৎ সে যেটা করলো যে আরো যে অন্ধকার কোনাটা বাসার ওর পিছন দিকে সে দৌড় দিল, আমি দেখলাম। তো আমার মাথায় তখন জাস্ট একটাই কোয়েশ্চেন আসলো, যে আমার এই কাজিনটা সে খুবই ভীতু স্বভাবের, একলা একটা রুমে তাকে রেখে গেলেও সে ভয়কে কান্না করে দিত, এরকম ভীতু টাইপের একটা মানুষ। সে এত রাতে এই অবস্থায় কেন একলা সে ওদিক যাবে? নিশ্চয়ই একটা কিছু হয়েছে। তো আমি ইনস্টিংটিভলি কোনো কিছু চিন্তা না করেই আমিও বাসা থেকে বের হয়ে জাস্ট ওই অন্ধকার রাস্তা ধরে দৌড় দিই পেছন। হ্যাঁ, কোথায় গেল সে। তো আমি সেই ডাইনিং রুমের জানলাগুলা ক্রস করি, এন্ড মানে অলমোস্ট সেই ডার্কেস্ট যে কর্নারটা, ওটা কাছে আসার পরে আমার হঠাৎ মনে পড়ে জিনিসটা,
যে আমি তো তাকে বাইরে যেতে দেখছি, গাড়িতে উঠতে দেখেছেন গাড়িতে এবং উঠতে একসঙ্গে দেখছি, হ্যাঁ গাড়ি বের হয়ে গেছে আমি দেখছি, আপনার চোখের সামনে ঘটেছে হ্যাঁ একটা হি ইজ নট সাপোজ টু বি দেয়ার, সো হোয়াট ওয়াজ দ্যাট। হ্যাঁ এন্ড মানে ওই টাইমে ভাইয়া একটা 10 বছর 12 বছরের ছেলে যেটা কি হওয়ার অবস্থা কথা, হতে পারে যেটা যে আন্দাজ করতে আই পারছি। ওয়াজ মানে পেট্রিফাইড অ্যাকচুয়ালি। হুম। আমি চিন্তা করতে পারছিলাম না কিছু, আমি মানে পেছনে যে ফিরবো বা পেছনে আগাবো, পিছনে ফিরলে কি দেখবো? হ্যাঁ মানে এমন কিছু পিছে যে আমি স্টেপ নিব একটা, সেই কিছু আবার শক্তিটুকু নাই। কিসের সাথে বাড়ি খাই আমি, কে আমার পিছে হুম। দাঁড়ায় আছে, হ্যাঁ তো আমি কিছুই করতে পারতেছি না। আমি একদম মানে বুঝতেছি যে আমি চিল্লাইতে চাচ্ছি, আমার গলা আমি ছিঁড়ে চিল্লাইতে চাচ্ছি, কিন্তু কোনো আওয়াজ আসতেছে না, কিছু না। আমি জাস্ট ওই জায়গায় একদম আই ওয়াজ রুটেড ওভার দেয়ার। তো তখন আমি জাস্ট কিছুক্ষণ পর যেটা একটা জিনিস খেয়াল করলাম, সেটা যে ওই কর্নারটা থেকে একটা খুব ডিম, খুব আবছা রকমের একটা আলো আসতেছে। হ্যাঁ মানে সাদা না, ঠিক একটু গ্রেইশ বা একটু সাদাটে বলা যায় হয়তো। হ্যাঁ এন্ড আলোটা মানে যে কোনো পার্টিকুলার শেপ আছে তার এমনও না, খুব অ্যাবস্ট্রাক্ট একটা আলো। হ্যাঁ মানে জিনিসটা যেন কেউ যে লাইট নিয়ে আসছে বা আচ্ছা, কিছু এরকম এমনও না। কিছু না, হ্যাঁ মানে কোনো মানুষ দ্বারা বা কোনো মানুষের তৈরি কোনো জিনিস, জাস্ট ভাসমান একটা কিছু, হ্যাঁ ফ্লোটিং কোনো একটা এক্স্যাক্টলি। এরকম টাইপের। তো আমি মানে দেখে মনে হচ্ছে যে আলোটা, সে যে লাইটটা ও আলো ছড়াইতেও দিচ্ছে না, আবার মানে কিরকম, একটা জায়গায় আটকে আছে আর কি। হ্যাঁ আমি জিনিসটাকে মানে কোনোভাবে প্রকাশ করা আমার পক্ষে ওই টাইমে আমি পারি নাই আর কি। তো আমি যত আমি ওটার দিকে তাকাচ্ছি, আমার খালি মনে হচ্ছে যেন যে ও চাচ্ছে আমি তার আরো কাছে যাই, ওই টানছে আলোটা। আপনাকে আস্তে হ্যাঁ আস্তে। এটাকে আমরা আলো একটা বল ধরতে পারি, একটা বলের মতো, একটা অ্যাবস্ট্রাক্ট শেপ। সেই। তো জিনিসটা আমাকে এরকম মনে হচ্ছে খালি যে সে চাচ্ছে আমি যে ওই যে সে একদম পুরো কর্নার, যে ডার্কেস্ট যে কর্নার একদম পিছনের দিকে বাড়িটার, হ্যাঁ একদম মানে যেই মানে কি বলবো এটা অপত্যাক্ত ইউজ করা হয় না, ওদিকে সে আমাকে নিয়ে যেতে চাচ্ছে। So, এরকম মনে হচ্ছে খালি, এন্ড আমি বুঝতেছি যে মানে খুব বিপদে আমি হয়তো পড়তে যাচ্ছি। এন্ড এরকম টাইমে মানুষজনে ওই বাচ্চা ছেলেদের যে মনে হয় খেয়ে ফেলবে নিয়ে, মানে এক্সাক্ট ওই একটা ফিয়ার আমাকে যে কেন টানছে আমাকে, ওর দিক কেন টানছে? নিয়ে যেতে চাচ্ছে আমার দিকে। এন্ড মানে আমি ওর বেশি, আর আমি ওখানে অ্যাকচুয়ালি ওই জিনিসটাকে আর নিতে পারি নাই। এন্ড আই জাস্ট সামহাউ আই গ্যাদার্ড এনাফ স্ট্রেংথ এন্ড আই জাস্ট র্যান অ্যাওয়ে ফ্রম দেয়ার। আমি জাস্ট কোনো উপায় নাই, শেষ মুহূর্তে যে এক্স্যাক্টলি যেটা ঘটে। এন্ড আমি আজ পর্যন্ত জানি না আমি কিভাবে বাসায় ফেরত আসছি আমি, হ্যাঁ বাট কেন জ্ঞান হারায়নি, কেন হ্যাঁ মানে কি হয়েছে তারপর আর কোনো কিছু হ্যাঁ আমি ওইভাবে মনে পড়ে না। নেক্সট আমার আছে যে আমি আমার রুমে, এন্ড আই ওয়াজ শিভারিং, খুব ভয় পাচ্ছি, খুব কাঁপাকাঁপি কাঁপছিলেন। হচ্ছে শরীর। বেশ কিছুক্ষণ পর, আরো কিছু সময় যাওয়ার পর যখন একটু শান্ত হয়ে আসছি আমি, তখন হঠাৎ খেয়াল করলাম যে যেই কাজিনটাকে আমি দেখছি ওই কাজিনটাই আবার চিল্লাচ্ছে ওই ভাষায়, যে বুয়া বুয়া করে বুয়াকে ডাকতেছে ওই ভাষায়। এন্ড আমি ইমিডিয়েটলি উঠে আবার আমার সে জানালায় উঠে যাই দেখার জন্য যে ড্রাইভওয়েতে কি গাড়িটা ফেরত আসছে কিনা, যে আমার দাদার সাথে বের হয়েছে, ফেরত আসলে গাড়িটা ওই জায়গায় থাকবে। বাট there was nothing and I could still actually hear her calling, বুয়া বুয়া করে সে চিল্লাই যাচ্ছে তখনও। এন্ড আমি তার পরের দিন আই ওয়েন্ট ব্যাক ওই বাসায় গিয়ে আমার কাজিনকে তখন জিজ্ঞেস করি যে অ্যাকচুয়ালি তোমরা কখন ফিরছো রাতের বেলা, যে এই টাইমের অ্যারাউন্ডে ফিরছো কিনা। তো তখন হচ্ছে না, আমরা আরো অনেক লেট করে ফিরছি। তো এটা কোনো মানে পসিবিলিটি ছিল না যে সে ওখানে থাকবে এবং এরকম কিছু। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরি, ফার্স্ট স্টোরি শেয়ার করার জন্য। আপনার কাছে আবার আসবো। আমি একটা জিনিস আপনাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এখন আপনার মনে প্রশ্নই আসতে পারে যে এরকম কোন একটা অ্যাবস্ট্রাক্ট কোন একটা কিছু যেটা উনি বললেন, বা এরকম শেপলেস কোনো কিছু আসলে কি দেখা সম্ভব? আপনার মনে হতেই পারে যে আপনার ঘরে কি এরকম ধরনের কোনো কিছুর উপস্থিতি আপনি কখনো টের পেতে পারেন। আমি পেতে পারেন সম্ভব কিনা সেটা বলবো না, একটু জিনিসটাকে অন্যভাবে আমরা ভাবি। আচ্ছা, আমাদের এই পৃথিবীতে আমরা যা কিছু দেখতে পাচ্ছি সবকিছু আমরা 3 ডাইমেনশনে দেখতে আছি, তাই না? এবং 3 ডাইমেনশনে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জিনিস, আমি আপনি আরেকজন মানুষকে দেখছেন, সবাইকে দেখছেন। এরকমও তো হতে পারে যে কোনো যে ওয়ার্ল্ডটা জাস্ট 2 ডাইমেনশন আছে। ধরুন যে সেই ওয়ার্ল্ডে যে প্রাণীগুলো আছে তাদের দৈর্ঘ্য আছে
উচ্চতা হয়তো আছে, প্রস্থ নাই, হতে তো পারে। আবার এমনও হতে পারে যে কোনো ওয়ান ডাইমেনশন কোন একটা ওয়ার্ল্ড আছে, হতে পারে তো। বা এমনও কোনো ওয়ার্ল্ড আছে যেটা কোনো ডাইমেনশনই নেই, হতে পারে তো। তাহলে আপনি চিন্তা করুন, যদি কোনোটার যদি দৈর্ঘ্য না থাকে, কোনোটা যদি প্রস্থ না থাকে, কোনোটা যদি উচ্চতা না থাকে, তাহলে সেই জিনিসগুলো কেমন হবে? আপনি একজন মানুষ, আপনার শুধুমাত্র প্রস্থ আছে, উচ্চতাও নাই, দৈর্ঘ্যও নাই, কেমন লাগবে? তো এই জিনিসগুলো আমরা অনেক সময় এক্সপেরিয়েন্স করে ফেলি, আমাদের কাছে খুব আশ্চর্য রকমের লাগে, বাট জিনিসগুলো তো অবাক করার মতো না। কিন্তু আমাদের চারপাশে প্রতিনিয়তই এরকম ধরনের ঘটনা ঘটতে পারে, এই মুহূর্তেও আপনি এরকম কোনো কিছু এক্সপেরিয়েন্স করে ফেলতে পারেন। সো আমাদের জানিয়ে দিন কেমন লাগছে আজকের এপিসোডটি। আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন খুলনা থেকে আমাদের লিখেছেন, ভালো হচ্ছে ভাইয়া, গো অ্যাহেড। আমাদেরকে সৃজনী রাজশাহী থেকে লিখেছেন, আই লাভ ফুড এফএম এন্ড উই লাভ ইউ টু। আমাদেরকে মৃদুল আমাদের SMS করেছেন কুষ্টিয়া থেকে, স্টোরিটা দারুণ। ফুর্তি এমডি ইউসুফ হবে আমাদের SMS করেছেন। আমাদেরকে SMS করেছেন মিশন পারভেজ, এবং আমাদেরকে SMS করেছেন সেজান, তার কাছে ভয় লাগছে সেটা তিনি জানিয়েছেন। আমাদেরকে এছাড়া দেখতে পাচ্ছি ইদিতা SMS করেছেন ময়মন সিং থেকে, সুপ্তি SMS করেছেন আমাদেরকে, SMS করেছেন আমাদেরকে সাগর, SMS করেছেন সাজিদ সহ আরো অনেকে। আপনিও যদি SMS করতে চান তাহলে চলে যেতে পারেন। আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা হচ্ছে bhuthfm@50.com, এটা তো আপনি ইমেল করবেন আর টেক্সট করবেন আমাদেরকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে, সেটা হচ্ছে ফুর্তি লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিবেন 9840 নাম্বারে। আমরা সেকেন্ড যে ঘটনাটা সেটাতে যাব, এবং সেই ঘটনাতে আমাদের সঙ্গে এখানে উপস্থিত আছেন, আমার মনে হয় যে আপনার অনেক স্টুডেন্ট এখন শুনছেন, রাইট? সো আপনি আপনার পরিচয়টা একটু প্লিজ দিয়ে দেন। আমার নাম রিয়াজ, আমি শিক্ষকতা করি। আর আমার বাসা হচ্ছে মিরপুর। মিরপুর, আচ্ছা, ওকে। সো আপনি ইউনিভার্সিটির নাম কি বলতে চান? থাক। আচ্ছা, বাট আপনার নাম শুনে আর যারা আপনার ইউনিভার্সিটি তারা সবাই নিশ্চয়ই জেনে গেছেন অলরেডি যে ইউ আর হিয়ার। অ্যান্ড এখন যেটা করব সেটা হচ্ছে যে একটা ঘটনা শুনবো আপনার কাছ থেকে, এবং এই ঘটনাটা খুবই খুবই, আমি যখন পড়েছিলাম আমি খুব শিহরিত হয়েছিলাম, এবং আশা করছি যে ঘটনাটা সবার ভালো লাগবে। চলে শুনছি এখানটা। তো আমার এই ঘটনাটা ঘটেছিল আমার খালার সাথে। তো খালা আমেরিকা প্রবাসী, উনি দীর্ঘদিন ধরে আমেরিকায় থাকেন, তবে মাঝে মধ্যে উনি বাংলাদেশে আসেন আমার খালুর বিজনেসের কাজে। তো ওরকম একটা ট্যুরে উনি ওনার বান্ধবীদের নিয়ে ফয়েজ লেকে বেড়াতে গিয়েছিলেন। ওকে। তো ফয়েজ লেকে খুব সম্ভবত ওটা দুপুরের দিকে বা বিকালের দিকে হবে। ওনারা বেশ, ওনার বান্ধবীর কিছু ছেলে মেয়েও ছিল, আরো কিছু আত্মীয় স্বজনও ছিল, সবাই মিলে ওনারা নৌ ভ্রমণে বের হন ফয়েজ লেকে। তো বেশ কিছুক্ষণ ভ্রমণের পরে যখন এটা বেশ ভিতরে চলে যায়, ওই সময় একটা খুব জোরে একটা ঘূর্ণিঝড় আসে, একটা টর্নেডোর মতো হয়, এবং এই টর্নেডোটা প্রবল এতই ছিল যে এটা ওনাদের যে নৌকা ওটাকে উল্টে দেয়, এবং বাতাসের তোড় এত বেশি ছিল যে অনেক বড় বড় স্রোতের সৃষ্টি করে আর কি ওই জায়গাটাতে আর কি। তো ওইরকম একটা পরিস্থিতিতে আমার খালার বয়স অনেক বেশি, উনি প্রায় 50 ঊর্ধ্ব বয়স, তাছাড়া শরীরও বেশ ভারী। তো ওই পানি এবং স্রোতের যে তোড় সেটা আসলে ওনার পক্ষে ধারণ করা খুব অসম্ভব হয়ে পড়ে ওই সময়। এবং শুধু তাই না, ওইখানে আপনার ওনার সাথে যারা ছিল তারা কেউই খুব একটা সামাল দিতে পারছিল না। তো খালা আমাকে বলছিলেন যে একটা পর্যায়ে ওনার এমন একটা পরিস্থিতি মনে হচ্ছিল যে উনি আর বাঁচবেন না, এবং উনি আমার খালুর কথা মনে করছিলেন, ওনার ছেলে মেয়েদের কথা মনে করছিলেন যে যেটা হয় তাদের সাথে হয়তো আর আমার দেখা হবে না। এরকম একটা পরিস্থিতিতে আউট অফ নোভার কোথা থেকে জানি একটা নৌকা চলে আসলো। আচ্ছা। কিন্তু মজার ব্যাপার হলো যে ওখানে কোনো নৌকা ছিল না আশেপাশে ছিল না ওই সময়, ওনাদের নৌকাটাই ছিল, আশেপাশে অন্য কোনো নৌকা ছিল না। তো যখন নৌকাটা আসলো ওনারা দেখলেন যে ওই নৌকার ভিতরে যারা ছিলেন তারা সবাই সাদা একটা পাঞ্জাবি ধরনের কিছু পরে আছেন, এবং তাদের যে
মুখে সাদা দাড়ি, এবং তারা খুব দ্রুততার সাথে খালাদেরকে নৌকায় তুলে নেন ওইরকম একটা পরিস্থিতিতে। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যে ওরকম ভারী মানুষ, একদম যেমন উনি তো বেশ বয়স্ক একজন মানুষ, ওনাকে ছোট একটা নৌকায় তুলতে যে পরিমাণ স্ট্রেস দিতে হয় তাতে নৌকা আসলে একটা সাইডে হেলে পড়ার কথা। কিন্তু মজার ব্যাপার হলো ওরা খুব ইফোর্টলেস ভাবে একেবারে তুলে easily ফেললো টান দিয়ে তাদেরকে just। তুলে ফেললো, এবং মনে হলো যে খুব হালকা তুলার কোনো বস্তু তারা উপরে তুলছে। মানে কোনো ওদের কাছে ওজনটা কোনো ব্যাপারই মনে হলো ব্যাপারই না। মনে হলো না। সবচেয়ে বড় কথা, নৌকাগুলো তো ছোট নৌকা, এই ধরনের একটা স্ট্রেস পড়লে ওটা উল্টে যাওয়ার কথা আসলে। হুম, হুম, হুম। যেটা আমরা মনে হয় আর কি বাস্তবে। তো এরকম কিছুই হলো না, এবং সবাইকে তারা খুব এফোর্টলেস ভাবে তুলে ফেললো। তুলে ফেলার পরে খালা লক্ষ্য করলেন যে ওই লোকগুলো যে ভাষায় কথা বলছে ওই ভাষা উনি জানেন না। রাইট। তো অনেকে আর্গু করতে পারেন চিটাগাংয়ের ভাষা খুব একটু স্ট্রেঞ্জ, মানে অনেক ডিফারেন্ট, যারা যারা যেখানে থাকেন না তারা কিছু হয়তো লাগতে পারে, বাট কিন্তু তারপরেও এতটা না যে কিছুই বুঝবেন না। রাইট। তো এটা একটা আর আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে খুবই, আমি একটু বলে দিই, যদি চিটাগংয়ের ভাষায় কথা বলতেন তাহলে কিন্তু আপনাদেরকে বলতে পারতেন যে আমরা চিটাগংয়ের ভাষায় কথা বলছিলাম, আমি বুঝিনি। হ্যাঁ, সেটা কিন্তু না, না, উনি যে ভাষাটা সে ভাষাটা বোঝেনি। অজানা। অজানা। রাইট। এরপরে যেটা হয়েছে, যাই হোক, উনি মনে মনে ভেবেছেন যে বিরাট একটা উপকার করলো, সবচেয়ে বড় কথা তাই জীবন রক্ষা করার মতো। জি। তো উনি মনে ভেবেছিলেন কিছু টাকা পয়সা দিবেন এরকম স্বাভাবিক ভাবে, কিন্তু ওরা ওনাকে ওই সময় নিয়ে গেল পারে, এবং ওদেরকে নামিয়ে সাথে সাথে ব্যাক করলো। আচ্ছা। কোনো কথা বলারও সুযোগ দিল না, এবং তাদের সাথে কোনো ইন্টারাকশনের চেষ্টাও করলো না, সুযোগই দিল না। ওনারা ব্যাক করে চলে গেল আর কি। তো এটাই হচ্ছে ঘটনা আসলে। তো এটা আমাদের ফ্যামিলিতে বেশ একটু একটা আলোড়ন সৃষ্টিকারী ঘটনা, এই কারণে যে ওটা তো খালার মৃত্যুর মুখ থেকে বেঁচে আসছেন, তো সেই ব্যাপারে আমরা খুবই কনসার্ন ছিলাম। একদম। আর এইভাবে আচ্ছা, বেঁচে আসাটা খুব অদ্ভুত। অদ্ভুত। আমি শুধু একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে উনি যে ফিরে আসলেন, ফিরে আসার পরে ওনার কোনোদিন কোনো প্রবলেম হয়েছিল কিনা, বা স্বপ্নে হোক বা জেগে জেগে অনেক সময় মানুষ অনেক মানে হ্যালোসিনেট করে, অনেক কিছু হয়, কোনোদিন সেই ভদ্রলোকদের সাথে আবার দেখা হয়েছিল কিনা, স্বপ্নে বা যে কোনো ভাবে, বা তাদের এরকম আমি খালার কাছে শুনিনি, তারপরেও খালার সাথে বেশ কিছুদিন আমার দেখা নাই। হয়তো আমি পরে জিজ্ঞেস করলে জানতে পারবো। ডেফিনেটলি আপনি একটু যদি জিজ্ঞেস করেন, হয়ে এবং থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের জানান, এবার আমাদের শোনার আগ্রহ থাকলো। এবং খুবই অদ্ভুত একটা ঘটনা, যে ফয়েজ লেক, বিশেষ করে যারা চট্টগ্রামের মানুষ যারা এই মুহূর্তে শুনছেন, তাদের হয়তো অনেক মানে অদ্ভুত লাগবে না। আপনি 5টা পয়েন্ট দেখেন, খুবই আশ্চর্যজনক। প্রথম পয়েন্টটা হচ্ছে আশেপাশে নৌকা ছিল না। জি। এত কুইকলি একটা নৌকা চলে আসার কথা না। দ্বিতীয় হচ্ছে যে সবার গায়ে সাদা পোশাক, এটা একটু আনইউজুয়াল। 3 নাম্বার হচ্ছে যে সাদা দাড়ি, এটাও আনইউজুয়াল। 4 নাম্বার হচ্ছে সবচেয়ে আশ্চর্য, আমার কাছে যেটা সবচেয়ে আশ্চর্য মনে হয়েছে, সেটা হচ্ছে যে তাদের যে আপনার ইফোর্টলেস ভাবে তুলে ফেলা। হ্যাঁ, যেন এরকম ভাবে একটা মাছ তুললাম কখনো, হ্যাঁ, এরকম একটা ব্যাপার কারোর কাছে যে এইভাবে তোলা সম্ভব। জি। এটা হচ্ছে 4 নাম্বার আশ্চর্য। একটা মানুষ যদি মিনিমাম, আমি ধরি যে একটা পূর্ণবয়স্ক মানুষ 50 কেজি যদি হয়, তারপরে তাকে এফোর্টলেসলি ভাবে তোলা পানি থেকে, বয়স্ক মানুষ, তাছাড়া ওনার বান্ধবীরাও বেশ স্বাস্থ্য একেবারে তুললেন, এবং রাইট, খুবই স্ট্রেঞ্জ, রাইট। সেটাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আপনার কাছে আবারও ফিরে আসবো। আমরা এখন একটা ছোট্ট বিরতিতে যাব, এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো। ইন দ্য মিন টাইম আমাদের SMS করতে পারেন, আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell, এবং দেখুন আজকে যারা ঘটনা বলছেন সেই সমস্ত গেস্টদের, এবং আপনি জানান যে আপনার কেমন লাগছে। ফিরে আসছে আবারও। Stay tuned to Radio Furti and don't stop the Furti. Bhoot FM. The night comes alive with Grameenphone. দেখতে পাচ্ছি যে এখন অলরেডি আমাদের যে ফেসবুক পেজ, সেখানে লিখছেন ভয় পেতে চাই, এখনই লিখছেন, এবং আমাদেরকে লিখেছেন যে
উই আর উইথ ইউ, এটা হচ্ছে লিখেছেন নাসির। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আরো অনেকেই আমাদের এখানে কিন্তু কমেন্ট করছেন, এবং আমাদের এখানে দেখতে পাচ্ছি যে ভাই একটু পরও, আচ্ছা আপনার আপনার নামটা পড়তে বলছেন সম্ভবত অর্নিল না, না অমিল নাম আপনার, এবং দেখতে পাচ্ছি যে আরো অনেকের নামই আমি পড়তে চাই ফেসবুকে, কিন্তু খুব অদ্ভুত অদ্ভুত নাম দিয়ে রাখেন আপনারা। সো যাই হোক, মানুষের চিন্তা অন্যদিকে চলে যায় নামগুলো শুনলে। মুস্তাফিজুর রহমান আমাদের এখানে লিখেছেন এবং তিনি স্টোরি ইমেল করতে চান। আপনার ইমেল, আচ্ছা হ্যান্ড রাইট, আচ্ছা 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 ওকে, আপনি হাতে লিখে দিতে চাচ্ছেন তাই না? তো আমার মনে হয় যে আপনি হাতে না লিখে প্লিজ একটা ওয়ার্ড ফাইলে লিখে সেটা অ্যাটাচ করে পাঠিয়ে দিন, বা আপনি কম্পোজ করুন একদম মেইলে, আপনাকে যে জায়গাটা দিবে কম্পোজ করার জন্য সেখানেও আপনি কম্পোজ করে পাঠিয়ে দিতে পারেন। আচ্ছা, অনেকেই প্রথম ঘটনার প্রশংসা করছেন, অনেক বেশি প্রশংসা করছেন। আমরা আস্তে আস্তে আরো সব ঘটনা যাব, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে সাউথ আফ্রিকা থেকে আমাদের সঙ্গে রয়েছেন জাহাঙ্গীর হোসেন, এবং তিনি আমাদেরকে লিখেছেন যে তার প্রথম ঘটনাটা তার কাছে অনেক ভালো লেগেছে, সেকেন্ড স্টোরিটা অসাম লিখেছেন আরিফুর রহমান। এছাড়াও দেখতে পাচ্ছি যে আরো অনেকে লিখেছেন ভালো লাগছে, এই গরমে রক্ত হিম করা ঘটনা শুনতে চান হচ্ছে আমাদের কৌশিক রায়, যাতে শরীরটা ঠান্ডা হয়ে যায়। ওকে, সো আমরা একটা লাশ নিয়ে একটা ঘটনা শুনি এখন। আবারও চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে, এবং তিনি আমাদেরকে লাশ নিতে ঘটনা শোনাবেন। তার আগে জানিয়ে দিয়ে আমার সঙ্গে রয়েছে মাসুম, আমি রাসেল আছি আপনাদের সাথে, এবং চলছে ভূত এফএম দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণ ফোন, আপনারা জানেন, এবং আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। থ্যাংক ইউ রাসেল ভাই। দিস ইজ রাফি এগেইন। জি। সো এই ঘটনাটা ঘটে, আমি এক্সাক্ট সময়টা জানি না রাসেল ভাই। এটা ঘটে হচ্ছে আমার বাবার সাথে অ্যাকচুয়ালি, যখন উনি ওনার আরো কিছু রিলেটিভ ওনার মামার লাশ নিয়ে ঢাকা থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল। আচ্ছা। তো ঘটনাটা ঘটে হয়তো আপনার কুমিল্লা ক্রস করার কিছু পরের দিকে, হয়তো যে একটা মাইক্রোবাস থাকে যেখানে লাশটা থাকে শুধু ড্রাইভার, আর পিছে পিছে থাকে আমার বাবার গাড়ি, আর সাথে আর ওনার কিছু আত্মীয়। তো যেটা হয় যে একটা সময় গিয়ে ওই লাশের গাড়িটা বন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো তখন আমার বাবা, উনি অটোমোবাইল ইঞ্জিনিয়ার ছিলেন, উনি নিজে গিয়ে চেক করেন, এন্ড উনি কোনো কিছু নষ্ট ফল্ট পান না উনি। তো তারপরে আরো অনেকক্ষণ ওটা নিয়ে নাড়াচাড়া করার পরে, চেষ্টা করার পরে ওরা গাড়িটা স্টার্ট করতে সক্ষম হয়। যখনই ড্রাইভার জাস্ট গিয়ারটা দিয়ে গাড়ি টান দিবে, ওই সময় সে লক্ষ্য করে তার গাড়ির সামনে কিছু একটা যেন নাচছে। তার সামনে একটা অলমোস্ট হিউম্যান টাইপ একটা ফিগার, খুবই মানে এক্স্যাক্টলি সর্ট অফ ট্রান্সলুসেন্ট, পুরোপুরি ট্রান্সপ্যারেন্টও না আবার ওপেকও না, এরকম একটা ফিগার ওর সামনে নাচছে, যেন ওকে যেতে দিতে চাচ্ছে না এই রাস্তাটা দিয়ে, এরকম ভাবে আর কি। তো সে প্রথমে একটু ভয় পেয়ে গেলেও পরে সে হচ্ছে জাস্ট একটু সাহস জোগাড় করে ও তার গাড়িটা ওর ভিতর দিয়ে চালিয়ে দেয়। চালিয়ে দেওয়ার পরে ও পার হয়ে যায়, এন্ড ফাইনালি আমার বাবা এবং বাকি যারা আত্মীয় স্বজনরা থাকেন পিছের গাড়িতে, ওনারাও একই জিনিসটা দেখতে পান, যে সামনে ওদের একটা কিছু নাচছে। এটা দেখে আমার বাবা ওই ড্রাইভারকে দেখে একটু সাহস পান যে ভিতর দিয়ে চলে গিয়েছে, ওনারাও চলে যাক, এন্ড হি ডিড দ্যাট। উনিও ভিতর দিয়ে ড্রাইভ করে চলে যায়। কিছু দূর যাওয়ার পরে আবার দেখা যায় যে ওই লাশের গাড়িটাতে আবার সমস্যা দেয়া শুরু করে, যে ওই গাড়িটাকে ড্রাইভার কন্ট্রোল করতে পারতেছে না। মাঝে মাঝে অহেতুক পিক আপ উঠে যাচ্ছে, গাড়িটা টান দিচ্ছে, অহেতুক ব্রেক হচ্ছে, এন্ড স্টিয়ারিং দিয়ে গাড়ির ডিরেকশন কন্ট্রোল করা যাচ্ছে না কোনোভাবে, এন্ড হি হ্যাড টু স্টপ এগেইন, আবার থেমে আবার গাড়ি চেক করে, কিন্তু কোনো সমস্যা খুঁজে পাওয়া যায় না। তখন আবার অনেকক্ষণ গুতাগাতি করার পর গাড়িটা স্টার্ট নেয়, নিয়ে আবার ওরা রওনা দেয়। রওনা দেওয়ার কিছুক্ষণ পরে যে সামনের ড্রাইভার, সে আর কি একটা আওয়াজ শুনতে পায় পিছে, গাড়ির পিছন থেকে, যে কিছু একটা হয়তো ঝাঁকাচ্ছে, বা নাড়াচ্ছে, অনেক নাড়াচাড়া করা হচ্ছে, এরকম কিছু একটা। তো তখন ড্রাইভার প্রথমে অনেক ভয় পেয়ে সে গাড়িটা জাস্ট সাইড করে থামায়, সাইড করে গাড়ি থেকে বের হয়ে যায়। বের হয়ে গিয়ে গাড়ি থেকে দূরে গিয়ে দাঁড়ায় থাকে। সে ওই সাহসটাও জোগাড় করতে পারে না যে সে অ্যাকচুয়ালি গিয়ে চেক করবে যে কি ঘটতেছে ওই জায়গাটাতে ভেতরে, বিকজ হি নোজ যে ওখানে একটা লাশ আছে। এন্ড আনফর্চুনেটলি বাবার ওই রিলেটিভটার
কিছু বদনাম ছিল যে উনি মানুষ হিসেবে খুব একটা ভালো ছিল না, আচ্ছা। একটু অত্যাচারী টাইপের ছিল। তো পরে আবার আমার বাবারা ওখানে পৌঁছানোর পরে দেখে যে ড্রাইভার ওখানে দাঁড়ায় আছে। কি হইলো, যায় ড্রাইভারের কাছে, বলে এই অবস্থা, ভিতর থেকে ধাক্কা ধাক্কি নাড়াচাড়া, প্রচন্ড আওয়াজ পাচ্ছি, আমি কি হচ্ছে বুঝতে পারতেছি না। পরে ওরা যায়, গিয়ে দরজা খুলে দেখে যে না, মোটামুটি কোনো যা, সমস্যা নাই। হ্যাঁ ওরকমই যা যেরকম ছিল ওরকমই আছে। তো পরে ড্রাইভারকে আর মানে একলা যাওয়ার জন্য সে কনভিন্স করতে পারে না আমার বাবা, পরে আরেকজন সাথে জয়েন করে। এন্ড আবার সে একই করে, যে রওনা দেয়, কিছু দূর যাওয়ার পরে আবার সেই একই আওয়াজ, গাড়ির পিছন থেকে ধাক্কা ধাক্কি, এবার আরো জোরে, মনে হচ্ছে যেন খুব ফিয়ার্স একটা কিছু মারামারি হচ্ছে হয়তো বা কিছু একটা। আবার ওরা দাঁড়ায়, এবার আর যে মানে ড্রাইভার যে সাইড হয়, এবার তাকে আর কোনোভাবেই রাজি করানো গেল না যে আসো দেখি পিছিয়ে কি সমস্যা। বাট যখন এবার ওরা গিয়ে খুলে দেখে, তখন ওরা দেখতে পায় যে অ্যাকচুয়ালি যে কফিনটা ছিল, ওইটা যে উপরে যে ঢাকনাটা পেরেক দিয়ে লাগানো থাকে, ওইটা খুলে এভাবে সাইড হয়ে আছে আর কি, অ্যাজ ইফ ওইটা কেউ ধাক্কা দিয়ে খুলছে বা কেউ ফোর্স করে খুলছে এরকম ব্যাপারটা। বাট লাশটা ঠিক যেভাবে কাফনে পেঁচানো ছিল ঠিক ওভাবেই আছে, কোনো সমস্যা নেই ওখানে ইয়া হয় নাই, কিন্তু কফিনটা খোলা। এবং কফিনটা তো কেউ খোলেনি না, ওখানে পিছনে কেউ ছিল না। রাইট। আবার তখন ওটাকে জাস্ট কোনোভাবে বসায় টসায়, এখন ড্রাইভারকে আর ফাইনালি কেউ রাজি করাতে পারে নাই অ্যাকচুয়ালি ওই গাড়িটা চালাইতে। পরে আমার বাবা নিজে ওই জায়গায় বসেন, অ্যাকচুয়ালি বসে নিয়ে পরে উনি ড্রাইভ করে নিয়ে যান। তো বাকি যাত্রা পথে অ্যাকচুয়ালি ওনারা তেমন কোনো প্রবলেম ফেস করে নাই আর কি। এটাই ঘটনা ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। রাফি, আপনার আজকে কেমন লাগছে এখানে? খুবই ভালো লাগছে। এবং আজকে আপনার বার্থডে, আপনি এটা অনেক পরে বললেন, আমরা কেক কাটতে পারতাম। হ্যাপি বার্থডে রাফি। এন্ড আশা করছি যে এই দিনটা অনেক আপনার মানে জীবনে প্রতিবারই অনেক সুন্দর হয়ে আসুক। থ্যাংক ইউ ভেরি মাচ এরকম একটা স্পেশাল দিনে আমাদের সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস গিফট, ফর হ্যাভিং মি হিয়ার রাসেল ভাই। আমরা আসলে খুবই লাকি যে আপনাকে এরকম একটা দিনে আপনি আপনি আমি একটু শুনলাম যে আপনার বাসায় লোকজন জেগে আছেন এখনো পর্যন্ত, আপনি যাওয়ার পর তারা ঘুমাবেন, এবং এরকম একটা স্পেশাল দিনে খুবই ন্যাচারাল। বাট আমরা কিছু করতে পারলাম না, কারণ আমি জানলাম একটু আগে। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ এরকম একটা সময় আমাদের সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এবং আমার মনে হয় যে অনেকেই চাইতে পারে এরকম ভাবে বার্থডের দিনে আমাদের এখানে চলে আসতে পারেন। রাফি হচ্ছে আমাদের যে ফেসবুকে আমাদের যে ভূত এফএম পেজ, সেই পেজে বাম দিক থেকে 4 নাম্বার এবং ডান দিক থেকে 3 নাম্বার। সো আপনারা দেখতে পারেন উইথ ব্ল্যাক টি শার্ট রাফিকে, এবং আশা করছি যে আপনারা সবাই উইশ করতে চাইবেন, এবং সবার আমি মনে করি যে আপনার সামনের দিনগুলো এবং আজকের দিনটা অনেক 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 সুন্দর যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ফাইন, আমরা চলে যাব আমাদের, রাফি প্রথম গল্প বলেছিলেন এবং থার্ড স্টোরি, মানে থার্ডে আবার সেকেন্ড স্টোরি বললেন। এখন আমরা চলে যাব আমাদের আবার সেকেন্ড যে গেস্ট রয়েছেন তার কাছে, এবং যিনি বেসিক্যালি একজন টিচার, বাট আজকে নিয়ে আসছেন দারুণ দারুণ কিছু ঘটনা এবং অসম্ভব সুন্দর কিছু ঘটনা। আমার কাছে তার যে ঘটনাটা, যিনি ফয়েজ থেকে যে ঘটনাটা বললেন, অসম্ভব সুন্দর লেগেছে আসলে। যাই হোক, মানে আপনি চিন্তা করুন যে হঠাৎ করেই সাহায্যের জন্য, আমি এরকম একজন খুব আমার মানে আমি খুব পছন্দ করি, বিশ্বাস করি, মান্য করি এরকম একজন মানুষের কাছে শুনেছিলাম যে আপনি যখন মন থেকে কোনো সাহায্য চাইবেন না, মানে যদি মন থেকে চান এবং আপনি যদি বিশ্বাস করেন, আমাদের মুশকিলটা হচ্ছে আমরা বিশ্বাস করতে পারি না। মনে করেন যে আপনি ভাবলেন যে এই মুহূর্তে আপনার সামনে, মানে আপনার এই মুহূর্তে আপনি আজকে যে কোনো একটা ব্যাপার, ধরেন যে আপনি এই মুহূর্তে আপনার 1 কোটি টাকা দরকার, এই মুহূর্তে দরকার, আপনি এই মুহূর্তে জিনিসটা চাইলেন, হয়তো আমাদের সৃষ্টিকর্তার কাছে আপনি চাইলেন, বাট আপনি ভেতর থেকে কতটা বিশ্বাস করতে পারেন যে এই মুহূর্তে আসলে চাইলাম আর পেয়ে যাব? তো ব্যাপারটা হয় কি যে আমাদের বিশ্বাসের মধ্যেও ঘাটতি থাকে, কিন্তু আমরা যদি বিশ্বাস করি তাহলে দেখবেন যে কে কখন কিভাবে কোন দিক থেকে সাহায্য করে আসছে বুঝতেও পারবেন না, এবং তাকে হয়তো জীবনে ওই প্রথম দেখেছেন, আর কোনদিন দেখবেন না, ওটাই শেষ দেখা। তো এটা হচ্ছে তার কথা, এবং তার কথাটা আমি জাস্ট আপনাদেরকে বললাম। আমি কথাটা বিশ্বাস করি, আপনি যেটা চান সেটা যদি বিশ্বাস করে চান, তাহলে এরকম ঘটনা আপনার সাথে ঘটতে পারে। এবং নেচারের এই ক্ষমতাটা আছে, মানে আপনাকে স্যাটিসফাই করার মতন ক্ষমতা কিন্তু নেচারের আছে, এবং আমরা সেটা বুঝতে পারি না, আসলে ধরতে পারি না। এনিওয়েজ, আমরা তো ওই সময় হয়তো চেয়েছিলেন কারো সাহায্য, যে কেউ আসুক আমাদের বাঁচাক,
এবং সেই মুহূর্তে চেনেন না, থাকার কথা না, কিন্তু ওইখানে একটা নৌকা, কিছু মানুষ চলে এসছেন এবং তাদের উদ্ধার করেছেন। হয়তো যে মুহূর্তে চেয়েছিলেন, যিনি বিপদে পড়েছিলেন, তিনি হয়তো সেই মুহূর্তে বিশ্বাসও করেছিলেন যে আমি চাইলে অবশ্যই আসবে। তো এরকম একটা ব্যাপার আমার কাছে মনে হয়েছে আর কি, যে আমার কাছে মনে হয় এবং আমি এটা বিশ্বাস করি। সবার বিশ্বাস এক রকম না, কিন্তু আমি এটা বিশ্বাস করি। আমরা চলে যাই আমাদের অতিথির কাছে। আপনার সেকেন্ড যে ঘটনাটা সেটা আমরা এখন শুনবো। আচ্ছা, আমার সেকেন্ড ঘটনাটা ঘটে আমার সাথেই। জি এটা খুব বেশি কমপ্লেক্স কোনো ঘটনা না, জি। খুবই সিম্পল। তারপরেও যেহেতু ঘটনাটা একেবারে আমার সাথেই ঘটেছে, আমি এটা জানিয়েছি আপনাদেরকে। জি তো এটা হয়েছিল, আমি শিক্ষকতা করতাম। এই ইউনিভার্সিটিতে জয়েন করার আগে একটা কলেজে ছিলাম, এবং সেই কলেজে প্রতি বছর আমরা স্টাডি ট্যুরে যেতাম প্রায় 7 দিনের জন্য। আচ্ছা তো ওইরকমই একটা ট্যুরে আমরা প্রায় 150 স্টুডেন্ট এবং আমরা 5 জন টিচার, সাথে আমাদের একজন ট্যুর গাইড ছিলেন। এই কয়েকজন মিলে আমরা যাই হলো কক্সেস বাজারে। আমরা আরো অনেক জায়গায় যাই, তবে ঘটনাটা ঘটেছিল ওই কক্সেস বাজারে। ওকে তো আমরা গিয়ে আসলে ওই সময় উঠেছিলাম হোটেল লাবণী বলে একটা সরকারি পর্যটনের একটা হোটেল আছে, এখানে উঠেছিলাম। তো আমরা ঘটনা কোন জায়গায় ঘটেছিল সেগুলো কিন্তু নাম বলবো না। ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আপনারা উঠেছিলেন, ঠিক আছে, ফাইন, কিন্তু যেখানে ঘটনা ঘটেছে সেটা নাম বলবো না, যে জায়গাগুলো ঘটেছে। আচ্ছা, তাহলে কক্সবাজারের কোনো কোনো জায়গায় আমরা এইভাবে শুনবো। জি তো ওইখানে আমরা রাতের খাওয়ার পরে স্টুডেন্টকে বলি যে তোমরা চলে যাও, রুমে শুয়ে পড়ো, এবং আমরা কয়েকজন টিচার বাইরে গল্প করছিলাম। তো ওই সময় আমাদের ট্যুরের যে গাইড, উনি বললেন যে স্যার, এরকম এখানে একটা কফি খাওয়ার জায়গা আছে, খুবই সুন্দর, আপনারা এখানে যাবেন কিনা। তো আমরা ভাবলাম যে এত সুন্দর নাইট আমরা এনজয় করি, বেরিয়ে যাই। তো আমরা গেলাম সেই কফি শপে। তো ওই কফি শপ গুলো বাঁশের তৈরি ছিল এবং নিচে পানি চলে আসতো। তো আমরা সবাই কফি টফি খেয়ে খুব আনন্দেই কাটালাম। এরপরে আমরা প্রায় তখন বাজে রাত 12টা, আমরা ব্যাক করব এরকম একটা সময়। আমরা সেখান থেকে নেমে আমরা গেলাম হচ্ছে আমরা রিক্সা নিতে চাইলাম আর কি। তো আমাদের সাথে ওই গাইডটা বললো যে আপনারা রিক্সা না নিয়ে কাজ করলে পারেন, আমরা ব্রিজ ধরে হেঁটে আমরা যে হোটেলে উঠেছি সেই জায়গায় চলে যেতে। তো আমরা যথারীতি আবার বিচের দিকে নামতে থাকলাম। তো যখনই আমরা বিচের দিকে নামবো, ওই সময় আমার মনে হলো আর কি যে পানিতে, মানে ওই সমুদ্রের যে ফেনাগুলো যেখানে আসে পানি, ওইখানে 2টা লোক পানি তুলছে, এবং 2টা লোকেরই পরনে খুব হোয়াইট, গ্লেজিং হোয়াইট কিছু পর। তো এটা আমার কাছে একটু অদ্ভুতই লাগলো, কারণ অত রাতে কেন ওরকম সাদা পোশাক পরে 2জন লোক পানি তুলবে। তো আমি যখন আরো কাছে চলে গেলাম, আমার সাথে আমার অন্যান্য কলিগরাও ছিলেন, তখন তারা ওই হোটেলের দিকে আবার মুভ করতে থাকলেন আর কি। তো মুভ করার সময় ওনারা আমাকে আসলে কিছু বলছিলেন না। তো আমিও একটু কনফিউজ ছিলাম, এটা কি আমি ভুল দেখছি না কি। তো আসলে হয় কি, সবাই তো কলিগ এবং একটা ম্যাচিউর, তো কেউ এই ধরনের বিষয়গুলো খুব একটা এক্সপোজ করতে চায় না। এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে যে সবাই হাসাহাসি করবে, অথবা আমি জানি না, আমিও বলছিলাম না, আমিও চুপচাপ খালি দেখে যাচ্ছিলাম আর কি। তো আমি যখন ওই অবজেক্ট গুলো যেটাই হোক ওটা মুভ করছে, আমরা ওর পিছন পিছন মুভ করি। তো সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যে ওই অবজেক্ট গুলো মানুষের চেয়ে অনেক লম্বা, প্রায় 8 ফিটের মতো, 7-8 ফিটের মতো হবে, এবং এগুলো মুভ করছিল খুব স্টেডি ভাবে। অর্থাৎ এটার মুভমেন্ট ঠিক মানুষের মতো ছিল না, এবং এটা অনেকটা ভাসমান মনে হচ্ছিল আর কি। তো দূরত্ব খুব বেশি ছিল না আমাদের আপনাদের থেকে, আচ্ছা, বিশেষ করে আমার থেকে, কারণ আমি একটু আউট অফ কিউরিয়াসিটি আমি আরো কাছে চলে গিয়েছিলাম আমার দলের থেকে। তো আমার খালি মনে হচ্ছিল কি একটু দেখি, এরকম একটা ব্যাপার। হয়তো আল্লাহ চাননি যে ওদের সামনে আমি যাই বা কিছু একটা। তো হঠাৎ করে আমার আরেক কলিগ, সিনিয়র কলিগ, উনি আমাকে ডাকলেন যে রিয়াজ, তুমি আর সামনে এগিয়েও না, কারণ আমাদের জন্য আমাদের একটা রিলেটিভস ওয়েট করছেন, আমরা যেখানে কফি খেয়েছি ওই জায়গায়
তো আমাদের আবার ব্যাক করতে হবে। তো আসলে ওরা সবাই ব্যাক যখন করা শুরু করলো, আমারও আর সাহস হলো না ওটাকে চেঞ্জ পেছন পেছন করার। যাওয়ার বা চেস করার মতন। তো আমি এই পর্যন্তই। তো আমি আবার মনে করছিলাম যে এটা আমার হ্যালুসিনেশন কিনা, কারণ অনেক সময় মানুষ ভুল দেখে বা শীতের রাত ভুল দেখতেই পারে। কিন্তু মজার ব্যাপার হলো, যখন আমরা ব্যাক করছি তখন আমার আরেক কলিগ বলছে, স্যার আপনি কি কিছু দেখেছেন? তো আমি বললাম যে হ্যাঁ আমি তো দেখলাম, আপনি কি দেখেছেন? তো উনি আসলে এতটাই ভয় পেয়েছেন, উনি একজন ফিমেল কলিগ, আচ্ছা। ম্যাডাম। তো উনি এতটাই ভয় পেয়েছেন যে উনি যথেষ্ট, মানে ওনার মুখ টুক সাদা হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। জি। এবং আমি পরে শুনেছি উনি রাতে ঘুমাতেই পারেনি, সারা রাত জেগেছিলেন ওই আচ্ছা। ঘটনার পরে। এই আর কি, এরকম একটা ঘটনা। এবং এর আপনি কক্সবাজারে দেখেছেন। জি, যাই হোক, একজন আমাদের ঢাকার গল্প বলছেন, আরেকজন বলছেন কক্সবাজারের। তো হারুন লিখেছেন যে হ্যাপি বার্থডে টু ইউ মাই ফ্রেন্ড। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আপনাকে জানিয়েছেন। আরাফা আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে ভীষণ ভয়ঙ্কর, খুব ভয় লাগছে। মিরপুর থেকে তিনি লিখেছেন। সিয়াম লিখেছেন যে থার্ড স্টোরিটা অনেক ভয়ের ছিল। আমাদেরকে দেখতে পাচ্ছি অনেক মল্লিক লিখেছেন সেকেন্ড স্টোরিটা ভালো ছিল। ময়মনসিংহ থেকে লিখেছেন। তিহান আমাদের চট্টগ্রাম থেকে লিখেছেন আজকের ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড স্টোরি অনেক মানে ভয়ের ছিল এবং নেক্সট স্টোরি গুলো এরকম হবে সেটা তিনি আশা করছেন। এমডি আল মামুন দিনাজপুর থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন তার কাছে ভয় লাগছে। তুষার চট্টগ্রাম থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে নৌকার ঘটনাটা সেই রকম হয়েছে আমাদেরকে। এছাড়াও আদিল খান লিখেছেন চট্টগ্রাম থেকে। এছাড়াও ময়মনসিংহ থেকে শাহনাজ আমাদের SMS করেছেন ফাহিম টঙ্গী থেকে। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি মৃদুল রহমান কুষ্টিয়া থেকে SMS করেছেন। জুয়েল ম্যাক্স সিলেট থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলেন তার SMS কেন পড়া হয় না, এই তো পড়া হচ্ছে, সুতরাং আপনার অভিযোগ ঠিক নয়, যদি সামনে পড়ে যায় ডেফিনেটলি পড়বো। তাবা মণিপুর থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন আমি ওর সবচাইতে পুরান লিসনার এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিইং উইথ আস এবং আশা করছি যে পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন, রেগুলার থাকবেন, কোন সময় মানে কি বলবো হারিয়ে যাবেন না। শাহরিয়ার আল শামীম বগুড়া থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে অনেক SMS করি পড়া হয় না, কারণ আপনার SMS আমি দেখতে পাচ্ছি দুইটা SMS করেছেন। প্রথমটা সামহাও আমি হয়তো মিস করছি, বাট সেকেন্ডটা আমি পড়ে ফেললাম, আজকের কথা বলছি। এছাড়াও রাজীব আমাদের SMS করেছেন সেজান SMS করেছেন, আমাদেরকে দেখতে পাচ্ছি আকাশ। এছাড়াও জিয়ন আমাদের SMS করেছেন অনন্যা রাজশাহী থেকে, লিখেন অনেক সুন্দর স্টোরি। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আমাদেরকে আরিফ এবং তার ওয়াইফ রুম্পা হবিগঞ্জ থেকে SMS করেছেন যে সিলেট কি ভুলে গেলেন ভাই, আসবেন না? সিলেটে ডেফিনেটলি আসবো, আমাদের আসার ইচ্ছা আছে এবং অনেক প্ল্যান করছি আমরা সিলেটের জন্য, সো একটু দেরি হচ্ছে, বাট আমরা ডেফিনেটলি আসবো, অবশ্যই আসবো। আমাদের তো আসতে হবেই। আমরা চলে যাব আবারও কিছু কমেন্ট করেছেন আপনারা যারা ফেসবুকে সেই কমেন্টগুলোতে, এবং দেখতে পাচ্ছি যে আমাদেরকে এখানে লিখেছেন ঢাকা আজিমপুর থেকে শুনছি ইন্টারনেটের মাধ্যমে, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি তার একটু সমস্যা হচ্ছে ইন্টারনেটে শুনতে, সেটা তিনি জানিয়েছেন। এখন আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে অনেক ভয় পাচ্ছেন। নুসরাত জাহান লিখেছেন আমাদেরকে রাসেল ভাই আমি একা শুনছি ভয় লাগছে, লিখেছেন রুবেল হাসান ফেসবুকে লিখেছেন। ফারহান ইব্রাহিম ফয়সাল আমাদের লিখেছেন এছাড়াও তাসকিন আহমেদ আমাদের এখানে লিখেছেন, এবং আমাদের এখানে দেখতে পাচ্ছি আরো অনেকেই লিখছেন, এবং তাসকিন আহমেদ লিখেছেন অনেকদিন পর শুনছি, খুবই ভয় লাগছে। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের এখানে লিখেছেন গ্লিচারিং পার্ল, ওকে। এছাড়া আমাদের এখানে আছেন তাহসিন ফেরদৌস সহ আরো অনেকেই। সো আপনি যদি থাকতে চান আমাদের SMS করুন। আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORT, ফুর্তি স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutafm@futi.fm, which is BHOOTFM@radio FORT.fm।
আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে। আমাদের ফেসবুকে আপনারা যদি কানেক্টেড থাকতে চান চলে যান www.facebook.com/radio.ফুর্তি and www.facebook.com/bhutfm.russell। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে। বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি and don't stop the ফুর্তি। হ্যালো লিসেনার, আমি আদনান। আমি বরিশালেই থাকি। আমি এখন যে ঘটনাটা শেয়ার করব সেটা স্বপ্নের মধ্যে ঘটেছে। জানি না আপনাদের কেমন লাগবে, কিন্তু ওই রাতে আমি বুঝতে পেরেছি মৃত্যুটা কত কষ্টের আর বেঁচে থাকার কতটা আনন্দের। আমি আর আমার এক ফ্রেন্ড বরিশালে ছোটখাটো ফটোগ্রাফি করি। আমাদের একটা স্বভাব হলো আমরা সময় পেলেই দূরে কোথাও ঘুরতে যাই। তো আমি যেটা দেখেছি, আমরা একটা এলাকায় ঘুরতে গেছি। তো এলাকাটার বর্ণনাটা দিয়ে নেই। হাইওয়ে পাশে একটা এলাকা, নির্জন পরিবেশে। তো ওখানে একটা হোটেল ছিল, অনেক সুন্দর হোটেলটা, 4 তলা। হোটেলটার রুমের একটা সাইড, মানে যে সাইডটা হচ্ছে রাস্তার ওয়াল, ওই ওয়ালটা ফ্লোর থেকে একদম সিলিং পর্যন্ত পুরোটাই গ্লাস দেয়া। আর নিচ থেকে একদম রাস্তা হোটেলটার পাশ থেকে। হোটেলটার বের হওয়ার পরে, মানে গেট থেকে বের হওয়ার পরে হাতের বাম দিকে গেলে পরে শহরের দিক এবং হাইওয়ে, আর ডান দিকে গেলে পরে ছোট্ট একটা গেট আছে, মানে একটু দূর সামনে গেলেই গেট আছে। গেটের পরে একটা মাঠ, মাঠটা ময়লা আবর্জনায় ভরা। আর একদম মাঠের শেষ প্রান্তে একটা বিল্ডিং আছে। বিল্ডিংটা 5 তলা, আর আশপাশে কোনো বিল্ডিং হয় না ওখানে, আর নাইও। এটা হচ্ছে ওই মোটামুটি একটা এলাকার বর্ণনা। আর যে হোটেলটার সামনে কয়েকটা চায়ের দোকান আছে। ওরকমের বড় কোনো দোকানও নেই, লোকজন খুব বেশি একটা থাকে না ওখানে। আমরা দুজন ওই হোটেলটাতেই উঠি। তো বিকেলবেলা আমি আর আমার ফ্রেন্ড একটু ফটোগ্রাফি করতে বের হই, নিজেদের ছবি তুলি। তখন একটা মেয়ে এসে আমাদের সাথে নিজে থেকেই কথা বলে। মেয়েটা আমাদের থেকে হয়তো 3-4 বছরের বড় হবে। তো সে এসে প্রথমে যে কথাটা বলে সেটা হচ্ছে আমরা প্রফেশনাল ফটোগ্রাফার কিনা আর ওয়েডিং করি কিনা। তো আমি বললাম হ্যাঁ। তো সে আবার রিপ্লাই দিল যে আগামীকালকে তার ভাইয়ের বিয়ে আছে, আমরা কি ওখানে ওয়েডিং এর ফটোশুট করতে পারি না? তো আমরা চিন্তা করলাম যেহেতু ঘুরতে আসছি, প্লাস এখানে দিয়ে আমার কিছু টাকা পয়সা ইনকাম হয়, তো ভালোই। তো আমরা অন্য কোনো দিক চিন্তা ভাবনা না করে রাজি হয়ে যাই। বিয়েটা ছিল মাঠের পাশে ওই 5 তলা বিল্ডিংটাতে, যে বিল্ডিংটার আশপাশে আর কোনো বিল্ডিং নেই। তো আমরা পরদিন যথারীতি যেভাবে যাই আর কি, আমাদের ক্যামেরা ট্যামেরা নিয়ে এবার চলে যাই। বাড়িটা বেশ ভালো সুন্দর সাজানো গোছানো ছিল। ওদের বিয়েটা ছিল 5 তলাতে। তো আমরা যেভাবে করি সবার ছবি তুলতে শুরু করি। পেমেন্টের সাথে সাথে আমাদের কিছু গিফটও দেয়, আর রাতের খাবারটাও দিয়ে দেয়। সাধারণত কোনো ওয়েডিং এ এই ধরনের কিছু ঘটে না। তারপর আমরা আসি, ওইভাবে ওগুলো নিয়ে চলে আসি। এর পরের দিন সকালবেলা ওই পথেই আমরা ঘুরতে যাই, আমি আর আমার ফ্রেন্ড। তো আমার ফ্রেন্ডটা ওই ফ্যামিলি থেকে নিয়ে কিছু উল্টাপাল্টা কথা বলে, মানে একটু ফান করে মজা করে কথাগুলো বলতেছিল। বাট কথাগুলো এতটা আস্তে ছিল যে আমি আর আমার ফ্রেন্ড ছাড়া আর কেউ শোনার কথা না। আশেপাশে কোনো লোকজনও ছিল না। তো আমরা মাঠটা ক্রস করে একদম যখন গেটের কাছে চলে আসছি, তখন দেখি আপু গেটের সামনে দাঁড়ানো। তো আমরা আপুর সাথে কথা বলতে চাচ্ছিলাম, বাট আপু খুবই রাগিত অবস্থা ছিল, মানে প্রচুর রাগ হয়ে আছে। তো উনি বলতেছে যে আমরা কেন তার এবং তার পরিবার সম্পর্কে এরকমের কথা বলছি। আমরা আপুকে এটা বোঝানোর চেষ্টা করছিলাম যে যেটা বলা হয়েছে সেটা মজা করে বলা হয়েছে, এমন সিরিয়াস কিছুই না। কিন্তু আপু খুব রেগে যাচ্ছিল। তার রাগের মাত্রাটা এতটাই হয়ে গেছে যে তার চোখ দুটো রক্তের মতো লাল হয়ে গেছে। আমি অনেক ভয় পেয়ে যাই। আমি ওখান থেকে দৌড়ে পালিয়ে আসি। আমার ফ্রেন্ড ওখানেই থেকে যায়। আমি দৌড়তে দৌড়তে যখন হোটেলের নিচ পর্যন্ত চলে আসি, তখন হোটেলের দারোয়ান জিজ্ঞেস করছিল আমি কেন এইভাবে দৌড়াচ্ছি।
তো আমি তাকে বললাম যে গতকাল ওই বিল্ডিং এ একটা ওয়েডিং করা হয়েছে, আর সেই ওয়েডিং এর যে আপু ছিল উনি আমাদের উপর একটু ক্ষিপ্ত হয়ে গেছে। তো আমি ভয় পেয়ে দৌড়াচ্ছি। দারোয়ান যথারীতি অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল এবং বলল, গত 8 বছর যাবত ওই বিল্ডিং এ কেউই থাকে না। আমি অবাক হয়ে যাই, কারণ গতকালই ওই বিল্ডিং এ আমি একটা ওয়েডিং শুট করে আসলাম। আমি জিজ্ঞেস করলাম, কেন 8 বছর যাবত ওই বিল্ডিং এ কেউ থাকে না কেন? তারপর উনি বলল, ওই বিল্ডিং এর যে মালিক, দুটো সন্তান ছিল, একটা ছেলে এবং একটা মেয়ে। ওনার ওয়াইফ মারা যাওয়ার পর উনি দ্বিতীয় বিয়ে করেন। এরপরে একটা সময় উনি নিজেও মারা যান। এরপরে ওই ছেলে এবং মেয়ের যে সৎ মা ছিল, সে ওদের উপর অনেক টর্চার করতো। তো একটা সময় ছেলেটার বিয়ে ঠিক হয়। যেদিন বিয়ে ওই দিন ছেলেটারও কোনো একটা জায়গা থেকে বাড়িতে আসার কথা ছিল, কিন্তু সকালবেলায় ওই সৎ মায়ের সাথে মেয়ের অনেক বড় রকমের একটা ঝগড়া হয়। এত বড়ই ঝগড়া হয় যে মেয়ে তার সৎ মাকে নিয়ে ছাদ থেকে ঝাঁপ দেয় এবং দুজন ওখানেই মারা যায়। আর বিয়েটাও ক্যান্সেল হয়ে যায়। এরপর আর বিয়েটা হয়নি। আমি এটা শুনে আরো বেশি ঘাবড়ে যাই। আমি সোজাসুজি আমার রুমে চলে যাই। রুমে গিয়ে আমি আমার ক্যামেরাটা বের করে একটু চেক করি। সব থেকে অবাক করার ব্যাপার হলো, ক্যামেরাটাতে ছবি ছিল, কিন্তু কোনো মানুষের ছবি ছিল না, শুধুমাত্র পুরোনো বিল্ডিংটার 8 বছর পুরোনো যে বিল্ডিং হয়ে থাকে রুমের ভেতরে ওই রকমের ময়লা আবর্জনা। বাট আমরা বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি তুলেছি, যেমন একটা ওয়েডিং এর ছবি তোলা হয়ে থাকে ঠিক এমনই ছবি তোলা হয়েছে, কিন্তু সব পুরোনো বিল্ডিং, আসবাবপত্র, এইসবের ছবি তোলা হয়েছে। কোনো মানুষই ছিল না ওখানে। এটা থেকে আমি আরো বেশি ভয় পাই। তো আমি চিন্তা করলাম যে এখানে আর এক মুহূর্ত থাকবো না, যে করে হোক আমাকে বাড়ি ফিরতে হবে। আমি সব নিলাম, ব্যাগ ট্যাগ গুছিয়ে নিলাম। আমি যখন ব্যাগ ট্যাগ গুছিয়ে বের হবো, ঠিক তখন দেখি ওই আপুটা আমার রুমের সামনে দাঁড়িয়ে আছে, তার শরীরে রক্ত মাখা। আমি ধরে নিয়েছি আমার ফ্রেন্ড আর বেঁচে নেই, আমাকে ওখান থেকে পালিয়ে ফিরতে হবে। কিন্তু আপু আমার দিকে দৌড়ে এসে আমাকে নিয়ে 4 তলার গ্লাস ভেঙে নিচে ঝাঁপ দেয়। সে আমাকে মারার জন্য একটা হাত গলার উপরে চেপে ধরে। তখনই আমার ঘুমটা ভেঙে যায়। আমি প্রচুর পরিমাণে ঘামছিলাম। আমি বোঝাতে পারবো না ঠিক ওই মুহূর্তটা কেমন অনুভব হচ্ছিল। আমি বারবার খেয়াল করছিলাম যে আসলে আমি জীবিত কিনা, আমি বেঁচে আছি কিনা। এমন স্বপ্ন আমি কোনোদিন দেখিনি। আমি সাথে সাথে আমার ফ্রেন্ডটাকে ফোন দিই, শুধু এতটুকুই বলি, তুই ঠিক আছিস? ও জিজ্ঞাসা করে, কেন, কি হয়েছে? জাস্ট আমি ফোনটা কেটে দেই। এরপর আমি যখন ওয়াশরুমে যাই, তখন যেটা দেখি সেটা হচ্ছে আমার গলার পরে আঙুলের ছাপ ছিল। বাট আমার মনে হচ্ছে সেটা হয়তো আমি ঘুমের মধ্যে আমার নিজের হাত থেকেই নিজের গলা চেপে ধরেছি, এই টাইপের কিছু একটা হতে পারে। But আমি ওই ফিলিংসটা কোনোদিনই ভুলতে পারবো না। মানুষ কষ্টের হতে পারে। আমি অনুভব করেছি মৃত্যুটা কতটা কষ্টের হতে পারে। এটা আপনাদের ভালো লাগবে কিনা সেটা আপনাদের ব্যাপার, বাট আমি আপনাদের সাথে শেয়ার করলাম। Bhoot FM. The night comes alive. ইয়েস, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণ ফোন শুনছেন সবসময় রেডিও 48.2 FM। আমি রাস্তাল আছি সাথে, আমার সাথে রয়েছে নাসির এবং আজকে হচ্ছে, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। এবং সেই সাথে আমরা একটা স্টোরি এখন পড়ে শোনাতে যাচ্ছি আপনাদেরকে, এবং সেই স্টোরিটা আমাদের পাঠিয়েছেন ইভান ফ্রম খুলনা। তারপর তার মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছেন আমাদেরকে। অনেকবার স্টোরি পাঠিয়েছেন আমাদেরকে গত সপ্তাহে, তো আমি এই স্টোরিটা ভাবলাম যে আপনাদের শুনিয়ে দিই। লিখছেন যে,
আসলে সরি, আমি বাংলায় লিখতে পারি না। এবং আমাদেরকে তিনি লিখেছেন, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি জানি আপনি সব সময় ভালোর দলে। ভূত আসামের একজন আমি রেগুলার শ্রোতা এবং আমি আপনাদের কোনো প্রোগ্রামই মিস করি না। আজ আমি আমার বাবার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বলবো, ভালো লাগলে পড়ে শোনাবেন। এবং রাসেল ভাই, আমার ঘটনাটি যে কারো কাছে খুবই অবিশ্বাসযোগ্য, মানে বিশ্বাসযোগ্য হয়তো মনে হবে না, কিন্তু ঘটনাটি পুরোপুরি সত্য, কারণ আমার বাবা কখনো মিথ্যা বলে না। যাই হোক, ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আজ থেকে ঠিক 15 কি 20 দিন আগের হবে। আমি তখন চট্টগ্রামে। আমি পরে যেভাবে বাবার মুখে শুনলাম ঠিক সেইভাবেই বর্ণনা করছি। আমার এক ফুফাতো বোন মারা গেছে আজ থেকে 3-4 মাস আগে। ওর মারা যাবার পেছনে অনেক মানে রহস্য বা এরকম কিছু ছিল আর কি, যে অনেক কারণ ছিল। এমনকি মৃত্যু স্বাভাবিক ছিল না, এই মৃত্যুর পর স্বাভাবিক নিয়ম অনুযায়ী দাফন করা হয়। ঠিক তার কিছুদিন পর তার মৃত্যু নিয়ে পুলিশ কেস হয় এবং আদালত পর্যন্ত সেটা গড়ায়। আদালতের রায় ছিল যে পুনরায় লাশ কবর থেকে তুলে পোস্টমর্টম করতে হবে। যে কথা সেই কাজ। 4-5 জন পুলিশ, একজন ম্যাজিস্ট্রেট, তারা সবাই উপস্থিত থেকে লাশ তোলা হয়। এবং আশ্চর্যের ব্যাপার যে 3-4 মাস হয়ে গেছে একটা লাশের, এবং সেই লাশটা দেখলে সেটা মনে হচ্ছিল না, মনে হবে এই মাত্র দাফন করে দেওয়া হয়েছে এবং লাশটা কবর থেকে উঠানো হলো। লাশটা খুব ভালোভাবে প্যাকেট করা হলো। এখন লাশটা নদীর সাইডে তোলার কাছ থেকে, আচ্ছা, নদীর সাইডে ট্রলারের কাছে নিতে হবে, কিন্তু লাশ নেওয়ার মতো কাউকে রাজি করানো গেল না। অবশেষে আমার বাবা রাজি হলো এবং বাবার সাথে লাশটা তোলা হলো। তোলা লোকটা, অর্থাৎ যে ডোম ছিল, এই 2 জন মিলে লাশ ট্রলারে তুললো। যথারীতি সমস্ত পরীক্ষা নিরীক্ষা শেষ করে লাশ আবার ট্রলারে করে বাড়ি নিয়ে আসা হলো এবং আবারও সেই ডোমের সাথে আমার বাবা লাশ মানে কবরে নামালো এবং তারপরে তাকে দাফন করা হলো। কিন্তু যে ব্যাপারটা এখন ঘটছে সেটা হচ্ছে যে সেই লাশটা দাফন করতে করতে সন্ধ্যা হয়ে আসলো। বাবা বাসায় গিয়ে গোসল করে রেডি হলো। তখন আমার বাবা আম্মুকে বলল তার নাকি ঘাড় ব্যথা করছে। আমার আম্মু বলল, হয়তো তুমি লাশ ঘাড়ে নিয়েছো, তার জন্য হয়তো ব্যথা করছে, এখন রেস্ট নাও, ঠিক হয়ে যাবে। কিন্তু আমার বাবা রেস্ট না নিয়ে বাড়ি থেকে কিছু দূরে হেঁটে মানে দোকানে গেল এবং এবং আগে বলে রাখি যে আমাদের বাড়ি থেকে রাস্তায় বের হতে আমাদের কবরস্থান পাশে থাকে, মানে কবরস্থানের পাশ দিয়ে যেতে হয়। গ্রামের রাস্তা খুব অন্ধকার থাকে এবং সেটা নিশ্চয়ই সবার জানাই রয়েছে। দোকানে গিয়ে চা পান খেলো, তারপর ক্যারাম বোর্ড খেললো এবং এক সময় ক্যারাম খেলতে খেলতে রাত 10টা-11টা বেজে গেল এবং বাবা টের পেল, বাবা সেটা টেরও পেল না। তখন বাবা মনে মনে ভাবলো যে এখন বাড়ি ফিরতে হবে, কিন্তু দেখা গেল যে তার সাথে যাবার মতো কোনো লোক নেই। তাই বাবা একাই বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলেন। আমার বাবা যখন বাড়িতে ঢোকার অনেকগুলো স্পেলিং মিস্টেক, সো আমি সরি, বা পড়তে খুব ঝামেলা হচ্ছে। বাড়িতে ঢোকার জন্য সাঁকো পার হয়ে বাড়ির ভেতরে ঢুকলেন। তখন মনে হালকা এক ভয় লাগা শুরু করলো এবং তার চোখের সামনে বিকালে দাফন করা লাশটা ভেসে আসতে লাগলো। বাবা সাহস হারালেন না, তিনি জোর পায়ে হাঁটা শুরু করলেন এবং হঠাৎ তার পেছন থেকে কে যেন ডাকলো এবং বলল, মামা, আমাকে নিয়ে যান, আমার খুব ভয় করছে। আমাকে নিয়ে যান, আমার খুব ভয় করছে। আর তখনই আমার বাবা দাঁড়ালেন, ডানে বামে তাকালেন, শুধু শোঁ শোঁ বাতাসের শব্দ। আবার হাঁটা শুরু করলেন। ঠিক আবারও মামা আমাকে নিয়ে যান এবং খুব ভয় করছে, এই কথা আমার বাবা আবারও শুনতে পান এবং সমস্ত শরীর তার ঘামে ভিজে যেতে লাগলো। কি মনে করে বাবা কবরের দিকে হেঁটে গেলেন এবং গিয়ে যা দেখলেন তা হয়তো
পৃথিবীর কোনো মানুষ কখনো সেকেন্ড বার দেখতে চাইবে না। বাবা দেখলেন যে বিকালে যে লাশটা দাফন করা হয়েছিল ঠিক সেই লাশটা কবরের মাঝখান থেকে বের হয়ে বাবার দিকে তাকিয়ে হাসছে। এটা দেখে বাবা একটা চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেলেন এবং তার চিৎকারের শব্দ শুনে বাড়ির মানুষ খোঁজাখুঁজির পর কবরের পাশে তাকে পেল এবং সবাই তাকে ধরে বাড়িতে নিয়ে গেল। পরদিন সকাল 11টায় বাবার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর সবাইকে বাবা ঘটনাটি বললেন এবং ঠিক তখনই সবাই কবরের পাশে গিয়ে যা দেখলো তা সবাইকে অবাক করে দিল। দেখলো যে কবরের মাঝখানের মাটি সরে দুই পাশে নেমে গেছে এবং বাঁশগুলো বের হয়ে আছে, যা আসলে এক রাতে কখনো পসিবল না। তাহলে ওই রাতে যা কিছু আমার বাবার সাথে ঘটেছে এটি সব সত্যি। আমার বাবা ওই ঘটনার পর থেকে এখনো খুব অসুস্থ। বাবা রাতে বাসা থেকে বের হন না। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি আমার ঠিকানা দিচ্ছি, প্লিজ কাউকে পড়ে শোনাবেন না। এবং তারপরে তিনি তার ঠিকানা লিখেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ এরকম একটা ঘটনা পাঠানোর জন্য। আমরা এখন আমরা চলে যাই আমাদের SMS এ। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণা আমাদের SMS করেছেন এবং কাবেরী আমাদের SMS করেছেন ময়মনসিংহ থেকে। তাদের দুজনেরই অনেক ভয় লাগছে। জাসিয়া এবং ফরাজ আমাদের আজিমপুর থেকে SMS করছেন এবং তারা শুনছেন এবং খুবই এক্সাইটেড মনে হচ্ছে এবং আজ মনে হয় আজকে ভয়ঙ্কর ঘটনা কালেক্ট করেছেন বোধ হয়। আপনি কি শুরুর দিকে শো মিস করছেন কিনা আমি জানি না। শুরুর দিকে বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা অলরেডি আমরা কিন্তু শুনিয়ে ফেলেছি। SB সুজন টঙ্গী থেকে আমাদের SMS করেছেন, একটা শুনছেন ভয় করছেন। আনিস খুলনা থেকে আমাদের SMS করেছেন এবং তিনি লিখছেন ইভানের স্টোরিটা এক্সেলেন্ট। জাকির আমাদের SMS করেছেন কালীগঞ্জ থেকে এবং আমাদেরকে তিনি বলছেন তার ফ্রেন্ড কাকুন এবং তিনি আমাদের শুনছেন। ইব্রাহিম আমাদের লিখেছেন যে অন্ধকার রুমে একা শুনছেন। নাসির ঢাকা থেকে লিখেছেন এবং তার কাছে ভয় লাগছে। MD মুস্তাফিজুর রহমান আমাদেরকে পঞ্চগড় থেকে SMS করেছেন এবং তারা 3 বন্ধু মিলে আজকে শুনছেন আমাদেরকে। দেখতে পাচ্ছি যে সৈয়দপুর থেকে অনেক লিখেছেন যে স্টোরিগুলো দারুণ। সাগর আমাদের বরগুনা থেকে লিখেছেন যে ফটোগ্রাফারের স্টোরিটা ভালো লেগেছে তার কাছে। রাজীব এবং লোপা আমাদের লিখেছেন রামপুরা থেকে, ভালো হচ্ছে রাসেল ভাই। এবং বাহার আমাদের লিখেছেন আই হ্যাভ সাম প্যারানর্মাল স্টোরিজ। আপনি পাঠিয়ে দিন আমাদের অ্যাড্রেসে। আমাদের অ্যাড্রেস হচ্ছে bhotfm@radio40.fm। অবশ্যই আপনার অ্যাড্রেস এবং ঠিকানা লিখতে ভুলবেন না। মোস্তাক বেলি রোড থেকে লিখেছেন তিনি, তার বেবি মাহিসা এবং তার ওয়াইফ প্রজাপতি, তারা সবাই একসাথে শুনছেন, আমাদেরকে রেগুলার SMS করেন। সোহান আমাদের SMS করেছেন এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে তিনি SMS করেছেন এবং তিনি বেশ ভয় পাচ্ছেন তাই লিখেছেন। আমাদেরকে দেখতে পাচ্ছি সোনিয়া SMS করেছেন দীপ্র, এছাড়াও SM হৃদয়, শাহিন সাব্বির রাজশাহী থেকে, এছাড়াও জুনায়েদ সাদাফ ধানমন্ডি থেকে এবং আমাদেরকে SMS করেছেন তন্ময় সহ আরো অনেকে। যারা আমাদের স্টোরি পাঠাতে চান কাইন্ডলি প্লিজ পাঠান আপনার ঘটনা এবং আপনার ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের অ্যাড্রেসে BHOOTFM@radio40.fm। এছাড়া আপনারা আমাদের ওয়েবসাইট বা আমাদের যে ফুর্তির যে ওয়েবসাইট সেখানে, অথবা আপনারা আমাদের ফেসবুক পেজে গেলেও এই অ্যাড্রেস পেয়ে যাবেন। আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhotfm.russell। আপনারা অনেকেই মনে করেন যে এটা ফেক আইডি নাকি ঠিক জায়গায় এসছে কিনা। আসলে একটা কথা বলি, যিনি ফেক আইডি খুলেছেন তাকে যদি আপনি প্রশ্ন করেন এটা কি ফেক আইডি, তার কাছে কি উত্তর আপনি এক্সপেক্ট করেন? ডেফিনেটলি তিনি বলবেন না এটা সত্যি, এটা রিয়েল আইডি। সো আমি এই জন্য বলছি যে আপনাদের পুরোটা বলে দিচ্ছি, এখানে আর ভুল হওয়ার কোনো চান্স নাই। আপনি যদি ফেসবুকের পরে /bhotfm.russell রাসেল লেখেন বা radio.furti RADIOFORTI এই দুটো জিনিস যদি আপনি লেখেন তাহলে তার ভুল হওয়ার কোনো চান্স নাই, আপনি অরিজিনাল পেয়ে যাবেন। সো এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। ওকে, আমরা চলে যাচ্ছি ঘটনায় আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন যদি একটু বলতেন। রাসেল ভাই, আমি ফাহিম, আমি এসেছি রামপুরা থেকে। শুনি আপনার ঘটনা। রাসেল ভাই, আমার যে গল্পটা সেটা মূলত আমার না, আমার একটা ফ্রেন্ডের নাম ইশতিয়াক। সে তার বাবা একজন সরকারি কর্মকর্তা। তো তার সরকারি কর্মকর্তা হওয়ার কারণে যেটা হয় যে তাদের বিভিন্ন জায়গায় তার পোস্টিং হয়। সে পোস্টিং হতে হতে তাদের একটা জায়গায় পরে ব্রাহ্মণবাড়ি একটা এলাকায়। আচ্ছা।
এলাকার মধ্যে তাদের যে বাড়িটা ছিল সেটা পড়েছিল একটি প্রাইভেট প্রপার্টির একটু পাশ থেকে। ফলে যেটা হয়েছিল যে 3 রুমের বাসা ছিল এবং আমার যে ফ্রেন্ডটা, সে ফ্রেন্ডের রুম ছিল একদম শেষ মাথায়। আচ্ছা। এবং শেষ মাথায় পড়ার কারণে ওই যে প্রাইভেট প্রপার্টির কথা বললাম ওটার একদম মানে বাউন্ডারির মধ্যে পড়েছিল তার রুমটা। ফলে সে যদি মানে তার রুমে জানলা খুললে ওই বাউন্ডারির ভিতরে চোখ পড়তো এবং সেখানে কিছু ছোট ছোট ঝোপঝাড় ছিল। ছোট মানে একদম পুরো জঙ্গল টাইপ না, জাস্ট হালকা পাতলা গাছপালা দু একটা। তো রাত্রেবেলা স্বাভাবিক কোনো লাইট টাইট ঠিকানা, কারণ মহাশয় শহর, ওখানে জাস্ট হালকা অন্ধকার থাকে। তো ঘটনা অনুসারে সে একদিন প্রথম কয়েকদিন তার কোনো সমস্যা না খুব একটা বাসার মধ্যে। তো কয়েকদিন যাওয়ার পর সে দেখতে পায় যে তার যে ঝোপঝাড় যেটা সেখান থেকে যে ছোট ছোট বিন্দু বিন্দু আলো জ্বলছে। এখন সে মনে করা হয়তো জোনাকি পোকা বা ওই ভিতরে বাসা থেকে কোনো আলো বের হচ্ছে। তো সে ওটাকে আর কোনো পরোয়া করে না, সে জিনিসটাকে নর্মালি ফেলে দেয়। তো এরপর যেটা হয় যে সে কয়েকদিন পর জিনিসটা লক্ষ্য করে যে ওটা জিনিসগুলো একটা জায়গায় ফিক্সড হয়ে আছে, স্থির হয়ে আছে এক জায়গায়, মানে ওটা কোনো মুভমেন্ট নেই, মানে এক জায়গায় সেই জিনিসগুলো জোড়া জোড়া অবস্থায় এক জায়গায় স্থির হয়ে আছে। তো ফলে যেটা হয় যে সে বুঝতে পারে যে জোনাকি পোকা হতে পারে না, কারণ জোনাকি পোকা যেটা হয় যে আর জলে নেভে এবং একগুলো উঠতে থাকে জিনিসগুলো। তো সে প্রথমে জিনিসটা করে তার মাকে বলে, তার মা বলে যে হ্যাঁ হয়তো হতে পারে কোনো আলো টালো বা অন্য দূর থেকে আসে, তুমি জিনিসটাকে হয়তো অন্যভাবে দেখছো। আচ্ছা। সে ওটাকে সেভাবে আমলে নেওয়ার পর সে কয়েকদিন যাওয়ার পর দেখে যে ওই জোড়াগুলো আরো বাড়ছে দিন দিন, ওই যে আলোর জোড়াগুলো দিন দিন আরো বাড়ছে এবং বাড়ছে পর জোড়াগুলো আরো উজ্জ্বল হচ্ছে। আগে মানে ছোট আলো স্তিমিত আলো ছিল, জিনিসগুলো আরো বড় হচ্ছে দিন দিন, উজ্জ্বল হচ্ছে। হ্যাঁ, তো সে এই জিনিসটা দেখার পর সে জিনিসটা আরো ভয় পায়। ভয় পাওয়ার পর তার মাকে আবার একই কথা বলে, তার মা একই কথা বলে যে তুমি তোমার হ্যালুসিনেশন টাইপের কিছু একটা, যে তুমি জিনিসটাকে ভয় পাচ্ছ। তো যেটা হয় যে এরপর যে 1 মাস পর ভয়ঙ্কর কাহিনীগুলো মানে শুরু হয় মূলত, যে সে দেখতে পারে আসলে কোনো আলো না, ওগুলো মূলত কোনো মানুষের চোখ টাইপের কিছু ছিল। সে বুঝতে পারে যে জঙ্গলের মধ্যে থেকে অবয়ব টাইপের কিছু একটা বের হয়ে আসছে, মানে দিন যত যাচ্ছে জিনিস কত তার জানলার কাছের দিকে আসছে। আচ্ছা। এবং পরবর্তীতে 1-1.5 মাস হওয়ার পর সে পুরো বুঝতে পারে যে হ্যাঁ ওগুলো মানুষ, এবং রাত্র হলেই ওগুলো তার জানলার সামনে এসে দাঁড়িয়ে থাকতো। তারা কোনো কিছু করতো না, তারা কোনো ভৌতিক কোনো কর্মকলাপ করতো না, তারা জাস্ট দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে থাকতো জানলা থেকে। এবং যতদিন যায় এবং একটা দিন কয়েকদিন 1-1.5 মাস পর জিনিসটা অনেক ভয়ঙ্কর রূপ নেয়। ভয়ঙ্কর রূপ নেয় বলতে সে রাত্রবেলা যথারীতি সবার জিনিস শেয়ার করে, তার বাবা বলা সেটাকে সকালবেলা আমার জিনিসটা দেখবো, এই প্রপার্টির মধ্যে দেখবো যে আসলে কাহিনীটা কি। কিন্তু রাত্রবেলা তারা যে যখন ঘুমাতে যায় তখন সে দেখতে পারে যে জানলা খুলে যে 4-5 জন লোক তার জানলার সামনে স্থির হয়ে তার দিকে তাকিয়ে রয়েছে, মানে যে আলোগুলো দেখতো সেগুলো একদম তার জানলার সামনে। আচ্ছা। এবং মানে কয়েকজন লোক তার দিকে স্থির তাকিয়ে রয়েছে, তারা কিছু করে তেমন কথা বলে না, তাদেরকে জিজ্ঞেস করে সে আপনার কার, আপনার কি চান, তারা কোনো অ্যান্সার দেয় না, তারা জাস্ট তার দিকে তাকিয়ে থাকে। এটা দেখার পর সে প্রচন্ড ভয় পায় এবং তার মা বাবাকে ডাক দেয়। তার মা বাবাকে সে একই জিনিস দেখে যে হ্যাঁ কয়েকজন লোক এসে তার দিকে তাকিয়ে রয়েছে, এবং তারা তাদেরকে ডাক দেয়, তাদেরকে জিজ্ঞেস করে, তারা কোনো কথা বলে না, একদম চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে, একদম তাকিয়ে থাকে। এবং সবচেয়ে আজব বিষয় 4-5 জন লোক থাকে, একজন হলে কথা ছিল, 4-5 জন লোক তার দিকে তাকিয়ে থাকে। এরপর তারা জিনিসটা বুঝতে পারে যেটা ভয়ঙ্কর কিছু রূপ দিতে পারে। পরে তারা পুলিশে ফোন দেয় এবং পুলিশে ফোন দেওয়ার পর ওই এলাকার মধ্যে যেটা বললাম যে প্রাইভেট প্রপার্টি, সেটার মধ্যে ঢুকে দেখে যে না ওখানে কিছু নেই, ঢুকছে, যেটা স্বাভাবিক অ্যাজ ইউজুয়াল। তো এরপর এই ছিল কাহিনী। তো পরে তারা ওই বাড়িটা পরে চেঞ্জ করে ফেলে। ওকে, সো আপনি বলছিলেন যে ওই বাসাটায় জানালার কাছে যারা আসে, কয়জন মানুষ আসেন? তার কথা মতো 4-5 জন 4-5 জন মানুষ আসে এবং তারা কোনো কিছু করে না, কিছু করে না। ডিস্টার্বও করে না, কিছু করে না, জাস্ট তাকিয়ে থাকে তার দিকে, জাস্ট তাকিয়ে থাকে। হ্যাঁ। মানে এটা তাও রাতের কোন সময় ঘটে আপনার কোন আইডিয়া আছে? রাতে সে যেটা বলছে সে সারা রাত থাকতো, তারা সারা রাতে থাকতো, এবং সারা রাত যদি ওই ঘরে কেউ থাকতে হয় তাহলে ওদের সঙ্গে নিয়ে সঙ্গে থাকতে থাকতে হতো। হবে। এবং সে জানলা বন্ধ করে থাকতো, হুম। সে মনে করতে চলে গেছে, তারা জানলা খুলে দেখতো ওখানে একই দাঁড়িয়ে রয়েছে ওখানে। ওকে, একই। আচ্ছা, এবং বাসাটা কয়তলা ছিল? হ্যাঁ, একতলা ছিল। একতলা বাসা ছিল। সো আমার মনে হয় যে যারা একটু উঁচু বাসায় থাকেন তাদের কথা আলাদা, কিন্তু যারা মোটামুটি নিচু থাকেন ওনাদের আসলে কোনো হাইটের তো সমস্যা হয় না আসলে, মানে 2তলা 3তলা যে কোনো সমস্যা হোক, সে যদি নিজেকে দেখাতে চায় আপনাদেরকে তাহলে দেখাতে পারে। সো আপনার জানালার কাছে কয়েকটা ফিগার দাঁড়িয়ে আছে এবং আপনি ঘরের মধ্যে, এবং তারা আপনার দিকে তাকিয়ে আছে, আপনি বুঝতে পারছেন। এরকম একটা পরিস্থিতি হলে আসলে যে কারোরই আসলে প্রচন্ড রকমের মানে অস্বস্তি তো অবশ্যই ভয় লাগার কথা, এবং ভয় লাগেই। আর আমরা প্রথমে যেরকম বললাম যে
অদ্ভুত কোনো কিছু দেখে ফেলা, এই যে জানালার পাশে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা, এই জিনিসগুলো না কেমন যেন খুব অদ্ভুত টাইপের, মানে যার সাথে ঘটে সেই বুঝতে পারে। আমি 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 একটা ইমেল পেয়েছিলাম এবার, সেই ইমেলে একজন লিখছেন যে যে ঘটনা বলবো আমি, সেই ঘটনা আমি যদি বলি আপনাদের কাছে খুব স্বাভাবিক লাগবে, কিন্তু সেই মুহূর্তটা, সেই মোমেন্টের কথা চিন্তা করেন, আমার জন্য সেই সমস্যার সময়টা খুব অস্বাভাবিক ছিল। আপনি চিন্তা করুন না যে আপনার সামনে একটু আগে আমি আমাদের একজন কলিগ তিনি একটা ঘটনা বললেন যে একটু আগেই তিনি, তার কাছে কিন্তু ঘটনাটা খুবই ভয়ঙ্কর, আপনার কাছে আমার কাছে শুনে মনে হবে ধুর এটা কোনো ঘটনা নাকি। মানে থাকে না যে আপনার একটা পেন্সিল লিখে শেষ করতে আপনার লাগবে হয়তো 7 দিন, আপনার কাছে হচ্ছে জাস্ট 7 দিন, আর পেন্সিলের কাছে হচ্ছে একটা পুরোটা লাইফ, মানে পুরো জীবন, তার পুরো জীবন। তো যার সাথে ঘটে সে বুঝতে পারে আর কি যে কি যাচ্ছে। তো উনি বলছিলেন যে উনি একদিন ওনার ঘরে জাস্ট হঠাৎ করে দেখলেন যে একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে একটা কালো বিড়াল দৌড়ে গেল, এবং ওখানে কালো বিড়াল আসার কোনো কারণ নাই। একটা প্যাসেজের মধ্যে দিয়ে হঠাৎ করে তিনি একটা কালো বিড়াল দেখতে পেলেন, এবং বিড়াল দেখেছেন, তারপরে আবার কালো বিড়াল ভয় লাগাটা খুবই স্বাভাবিক, তিনিও বেশ ভয় পেলেন এবং সঙ্গে সঙ্গে লাইট জ্বালিয়ে ফেললেন। লাইট জ্বালানোর পর তিনি দেখতে পেলেন হ্যাঁ সত্যি একটা বিড়াল রয়েছে, কিন্তু সেই বিড়ালটা কালো না, সেই বিড়ালটা বাদামি বা এরকম ধরনের একটা কালারের, কিন্তু তাকে কিন্তু একটু আগে অন্য একটা কালারে দেখেছিল। অন্ধকার থাকলেও একটা সাদা বিড়াল বা বাদামি বিড়াল আর একটা কালো বিড়ালের পার্থক্য কিন্তু বোঝা যায়, এবং সেটা খুব মানে অতখানি আবার অন্ধকারও ছিল না। তো এই যে এই জিনিসটা হঠাৎ করে একটা বিড়ালের কালার বদলে গেল কেন, এবং হঠাৎ করে যে জিনিসটা আমি এই মাত্র দেখলাম সেই জিনিসটা হঠাৎ করে তার রূপটা পাল্টে ফেললো কেন, এই প্রশ্নগুলো আসলে নিজের কাছে করলেও বা অন্য কারো কাছে করলে হয়তো, মানে নিজের কাছে করলে যেটা হয় উত্তর পাওয়া যায় না, অন্য কারো কাছে যখন আমরা করি সেই উত্তরে আমরা সন্তুষ্ট হতে পারি না, এবং জিনিসগুলো আমাদের কাছে আজীবন রহস্যময় থেকে যায়। এবং হঠাৎ করে কাউকে দেখে ফেলা রাতের বেলায়, হঠাৎ করে খাটের নিচে শব্দ হওয়া, হঠাৎ করে মনে হয় ধুপ ধুপ করে কোনো শব্দ হচ্ছে কিন্তু আমার বাসার উপরে কেউ থাকে না, হঠাৎ করে আমি মাঝে মাঝে দেখেছি হঠাৎ করে এরকম একটা শব্দ হলো যে দরজায় বুম করে একটা শব্দ, আমরা অনেক সময় ইগনোর করি, আমরা অনেক সময় মনে করি যে ধুর কোথাও মনে কোনো শব্দ হচ্ছে, বাতাসে আটকে গেছে। কিন্তু মানে দেখবেন যে হয়তো আপনি শুধু শব্দটা শুনেছেন, আপনার বাসায় কেউ শোনে নাই, বা ওই সময় ওরকম বাতাস ছিল না। এরকম অহরহ ঘটনা আমাদের সাথে ঘটছে, কোনোটা আমরা লক্ষ্য করছি, কোনোটা লক্ষ্য করছি না, যেটা লক্ষ্য করছি সেটা আমরা সবাই শুনতে পাচ্ছি, যেটা লক্ষ্য করছি না সেটা হারিয়ে যাচ্ছে। আমরা চলে যাই আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং পরবর্তী অতিথিকে আমরা একটু প্লিজ আপনার পরিচয়টা দিবেন, তারপরে আমরা শুনবো যে আপনি আপনার ঘটনা শুনবো আর কি, কোথা থেকে এসছেন, আপনার নামটা বলেন। আমি রাকিব হোসেন, আসি কাউলার থেকে। ওকে, তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। রাসেল ভাই, অ্যাকচুয়ালি ঘটনাটাই ঘটেছিল আমার একটা আঙ্কেলের সাথে। আঙ্কেল একসময় তার পারিবারিক একটি ঝগড়ার কারণে আন্টি থেকে একটু দূরে, ওদের দোতলা আছে, দোতলা কমপ্লিট হয়নি, তো দোতলাটি স্টোর হিসেবে ব্যবহার করে, তো সেখানে শুয়েছিল রাত্রেবেলা। তো উনি চিন্তা করছিল যে উনি আজকে আর ঘরে যাবে না, রুমে যাবে না, দোতলায় থাকবে। তো একটি পর্যায়ে দরজাটি খোলা ছিল, একটি পর্যায়ে দেখতে পেল যে কোনো বাইরের আলোতে দেখতে পেল কোনো একটি কিছু মানুষের অবয়ব তার রুমে আসলো। উনি ভাবলেন হয়তো বা আন্টি এসেছে ওনার রাগ ভাঙাতে, তো উনি চুপচাপ শুয়ে থাকলেন। একটি পর্যায়ে যেটি হলো, ওই অবয়বটা এসে আঙ্কেলের বডিতে বসে পড়লো, বসে সরাসরি আঙ্কেলের গলা চেপে ধরলো। তখন আঙ্কেল শরীরকে ওনার হাতটা তুলো, বুঝতে পারলো যে এটা মানুষ নয়, লোমশ একটা প্রাণী। তো আঙ্কেল বুঝতে পারলো যে এটা মানুষ নয়, সাথে সাথে সে আয়তাল কুরসি পড়া শুরু করে দিল। একটি পর্যায়ে সেটি আস্তে আস্তে তার বুক থেকে শুরু নেমে গেল, নেমে দরজা দিয়ে বের হয়ে চলে গেল। আঙ্কেল সেখানে আর একটি মুহূর্ত থাকলেন না, সরাসরি নিচে নেমে আসলেন, নিচে নেমে দরজা নক করলেন। ঠিক কিছুক্ষণ পর আন্টি এসে দরজাটা ওপেন করলো, তখন দেখতে পেল তারা সবাই ঘুম চোখে আছে। এই কাজটি এটি অবশ্যই আন্টির করা নয়, কোনো মানুষেরও কাজ নয়। আঙ্কেল বুঝতে পারলো, তারপর সাথে সাথে আঙ্কেল ঘরে চলে আসলো। পরের দিন সকালবেলা এটি সবার সাথে শেয়ার করলো ঘটনাটি। ওকে, ধন্যবাদ আপনাকে। আমরা একটা জিনিস, আমরা যে কথাগুলো বলছিলাম সে কথার আরেকটা ব্যাপার হচ্ছে যে এরকম আমার মাঝে মাঝে এই ফিলিংটা খুব হয়। মনে করেন যে দুটো সময়, একটা হচ্ছে যে আপনি এখন হয়তো লাইট জ্বালিয়ে ভূত এফএম শুনছেন, লাইট অফ করার পরে কিছু দেখবেন কিনা আপনার মাথার মধ্যে আসতে পারে, কিন্তু লাইট অফ করার পরে কি দেখবো, মানে সবকিছু অন্ধকার হয়ে যাওয়ার পরেও কিছু একটা দেখা গেলে কিন্তু হঠাৎ করে ভয় লাগে, যে লাইট অফ করে দিলে হঠাৎ করেই ভয় লেগে যায়।
আবার লাইট জ্বালিয়ে কি দেখবো? আপনি যদি লাইট জ্বালিয়ে দেখেন যে আপনার ঘরে সোফায় একজন অপরিচিত মানুষ বসে আছে, বা আপনার পায়ের কাছে একজন অপরিচিত মধ্যবয়স্ক ভদ্রলোক পায়ের উপর পা তুলে বসে আছেন, এবং তিনি খুব একই রকম ভাবে, মানে খুব অবাক ভাবে আপনার দিকে তাকিয়ে আছেন, অপরিচিত একজন ভদ্রলোক, যিনি কিনা আমাদের সেই কি বলবো যে মানে নাটকের মামার ক্যারেক্টারের মতো বা এরকম কোন একটা বয়স্ক একজন ভদ্রলোক, যিনি আপনার চেয়ারে বসে আছেন এবং আপনার দিকে তাকিয়ে আছেন। উনি লাইট জ্বালিয়ে আপনার ঘরের মধ্যে এইরকম কাউকে যদি আবিষ্কার করে ফেলেন কেমন লাগবে? বাথরুম খুললেন, আপনার ওয়াশরুমের দরজা খোলার পরে আবার মাঝে মাঝে মনে হয় যে বাথটাবে যদি দেখেন যে কেউ হেলান দিয়ে বসে আছে আগে থেকে, কিংবা আপনি হয়তো টয়লেট ইউজ করবেন, কমোডের উপরে আগে থেকে কেউ একজন বসে আছে, আপনার কেমন লাগবে? তো এই জিনিসগুলো খুব অদ্ভুত। লিফট খুলে যাওয়ার আগ মুহূর্তে আমার সবসময় একটা জিনিস মনে হয় যে লিফটটা খুলবে যে আসলে সামনে কি দেখবো, আসলে যে ফ্লোরে যেতে চাইছিলাম সেই ফ্লোর, নাকি দেয়াল, নাকি অপরিচিত অন্য কোনো কিছুর সঙ্গে দেখা হয়ে যাবে। এই লিফটটা আসলে যাচ্ছে কোথায়, বা এই লিফটটা নামছে কোথায় বা উঠছে কোথায়, এই ব্যাপারটা। যাই হোক, যেখানেই আমরা থাকি না কেন, সৃষ্টিকর্তাকে আমরা যদি স্মরণ করি তাহলে অবশ্যই তিনি আমাদের রক্ষা করবেন, সে বিশ্বাস আমাদের অবশ্যই আছে। আমরা আপাতত একটা বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে আশা করছি থাকবেন, এবং আমাদের SMS পাঠাতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHEWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জানা বা আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। অবশ্যই প্রচুর ঘটনা পাঠান আমাদেরকে। ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radiofurti and www.facebook.com/bhutfm.russell। একটা বিরতিতে চলে যাচ্ছি, ফিরে আসবো আবার একটু পরেই। আমার সঙ্গেই থাকুন, stay tuned to Radio Furti and don't stop the Furti. FM, the night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। আতিকুর আমাদের লিখেছেন রাজশাহী থেকে, অনেক ভয় লাগছে, চ্যানেল অফ করে দিলেন তিনি। এছাড়া অংশধারী আমাদের লিখেছেন যে রাজশাহী থেকে, যে SMS পড়েন না কেন ভাইয়া, আপনার দ্বিতীয় SMS এটা, প্রথম SMS আমরা মিস করছি। তানিশা আমাদের SMS করেছেন, বৃষ্টি হচ্ছে, সব স্টোরি দারুণ। সিলেটে তো বৃষ্টি হয় প্রচুর, আমরা ঢাকায় বৃষ্টি চাই আসলে, এবং সিলেটের ওয়েদার খুব সুন্দর। দীপু আমাদের SMS করেছেন এবং তার ফ্যামিলির সাথে অনেক মানে অনেক ফাইট শুনতে হচ্ছে। আচ্ছা, ওকে, আচ্ছা। আমাদেরকে এছাড়া পাচ্ছি শুভ SMS করেছেন সাথিয়া পাবনা থেকে। এছাড়াও আমাদের শারমিন SMS করেছেন ভোলা থেকে, এবং স্টোরিগুলো তার কাছে ভালো লাগছে। শুভ আমাদের SMS করেছেন রাজশাহী থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি সোনিয়া। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি মিতন এয়ারপোর্ট কাওলা থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি যে SB সুজন। এছাড়াও আফিফ আমাদের SMS করেছেন মিরপুর 1 থেকে, এবং তার কাছে খুব ভয় লাগছে। বাবু আমাদের মিরপুর থেকে লিখেছেন। এছাড়া আমাদেরকে রাজশাহী 4ঘাট থেকে আমাদের এখানে SMS করেছেন আশিক সিয়াম। এছাড়া ফিরোজ ওয়াবদা খুলনা থেকে আমাদের SMS করেছেন, লাস্ট স্টোরিটা সুপার ছিল তাই জানিয়েছেন। জিওন আমাদের SMS করেছেন আমাদেরকে আরো অনেকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন আরো একবার, তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো রাসেল ভাই, আমি রাকিব, এসেছি গাওলার থেকে। তো রাসেল ভাই, যে পরবর্তী যে ঘটনাটা বলবো সেটা একটি অ্যাম্বুলেন্স নিয়ে। আমাদের একটি ড্রাইভার নাম জয়নাল আঙ্কেল, তো উনি আগে গাড়ি চালাতো একটি অ্যাম্বুলেন্সের, কোন একটি মেডিকেলের নাম বলতে নিষেধ করেছে। তো ঘটনাটি ছিল একটি লাশ নিয়ে, তাকে একটি লাশ নিয়ে যেতে হবে ঢাকার বাইরে। তো এই সময়টিতে তিনি ছিলেন হসপিটালে। তো এখানে আপনার একটি যারা আত্মীয় স্বজন আছে লাশের, তারা অনেক রিকোয়েস্ট করলো যে হ্যাঁ আপনি নিয়ে যান লাশটি। তো উনি বলতেছেন যে না, এখন অনেক দেরি হয়ে গেছে, এটা সকাল সকাল হলে ভালো হতো। একটি পর্যায়ে না, আত্মীয় স্বজনরা বলছে যে হবে না, আপনাকে এখনই নিতে হবে, তো এটা সব রেডি আছে, আপনার জানাজা হলে এটা মাটি দিয়ে দিবে।
তো ঠিক আছে, একটি পর্যায়ে সে রাজি হলো এবং তার সহকারীকে বললো যে চলো গাড়িতে চলো, একসাথে চলে লাশটি নিয়ে যায়। আর সেখানে দেরি না করে, যেহেতু ঢাকার বাইরে যেতে হবে তো তাড়াতাড়ি রেডি হতে হবে। আচ্ছা। একটি সময়ে তারা রওনা দিল। ঢাকা পার হতে হতেই রাত হয়ে গেল। রাত হয়ে যখন ঢাকা পার হয়ে তারা গ্রামে প্রবেশ করলো, ওই সময়টিতে আনুমানিক 2টা বাজে। তো একটি পর্যায়ে যেতে যেতে দেখা যায় যে উনি যে ড্রাইভার জয়নাল আঙ্কেল, তিনি বলে তার সহকারীকে, চলো অনেক তো গাড়ি চালিয়েছি, তো একটু কিছু খেয়ে নিলে দেখা যায় ঘুম ভাবটা চলে যাবে। তো একটা পর্যায়ে দেখা যায় রাস্তা থেকে নেমে কিছুটা দূরে দেখা যায় যে একটা দোকান আছে, চায়ের দোকান। তো উনি গাড়িটা রাস্তার সাইডে রেখে ওরা দুজনে চলে আসলো সেই দোকানটিতে। দোকানে এসে বসলো। কিছু খাওয়া দাওয়ার পর সহকারীকে বললো, যাও তুমি যাও, গাড়ি থেকে বসো, আমি আসতেছি, আমি বিল দিয়ে আসতেছি। একটি পর্যায়ে যে সহকারীটি চলে গেল, সে একটু পর দৌড়ে আবার ফেরত আসলো, সে হাঁপাইতে আছে। তো জয়নালকে জিজ্ঞেস করলো, কি রে তোর কি হয়েছে? পরে বলতেছে, ওস্তাদ সামনে যেটা দেখতে পেলাম, যে গাড়ির সামনে দেখলাম যে গাড়ির যে পিছনে যে লাইট জ্বলছে, সেখানে দেখতে পেলাম যে ছায়াটা দেখতে পেলাম যে লাশটা বসে আছে। তো জয়নালকে বলতেছে যে না, তুই এটা হয়তো বা ঘুমেতে ভুল দেখছিস, এটা কিছু না, ঠিক আছে? করে না, কয় আমি দেখছি, যেটা দেখছি শিওর দেখছি। তো বলছে না তুই ভুল দেখছ, আচ্ছা আস আমার সাথে আস। পরে ওনারা দুজন গাড়ির দিকে আগাচ্ছে, দূর থেকে দেখতে পেলো একটা পর্যায়ে যে ঠিকই লাশটি বসে আছে, ছায়াতে সেটা দেখতে পেলো। গাড়ির পিছনটিতে দেখতে পেলো যে লাশটা বসে আছে। তো তারা তো দেখলো আসলেই তো, আপনার জয়নালকে বললো আসলেই তো লাশটা তো বসে আছে, তো কি করা যায়? তো গাড়ি তো বসতে পারতেছে না, খুব ভয় পাচ্ছে দুইজন। তো ওরা কি করলো, যে গাড়ির আপনার অ্যাম্বুলেন্সের যে ফ্রন্ট সাইডটি আছে, গ্লাসটি, সেই গ্লাসটির সামনে এসে দাঁড়ালো এবং উকি দিয়ে দেখতে চেষ্টা করলো যে আসলে লাশটি এখন মানে কি অবস্থায় আছে। তো এখন চিন্তা করতেছে যে গাড়িটা কি চালাবো না। তো একটি পর্যায়ে যখন উকি মেরে দেখতে চায় যে লাশটির কি অবস্থায় আছে, হঠাৎ করে দেখে লাশটি তাদের সামনে এসে দাঁড়িয়ে আছে। এইটা দেখে তো সহকারী একদম অজ্ঞান হওয়ার অবস্থা, মানে একটা চিৎকার দিয়ে অবস্থা। জয়নাল আঙ্কেল কোনো কথাই না বলে তার হাতটা ধরে দিল এক দৌড় দিয়ে ওই দোকানের সামনে যেয়ে তারা দুজন খুব হাঁপাইতে লাগলো। তখন দোকানদার বললো যে কি হয়েছে, তখন তারা বললো যে এই ঘটনা। সেই থেকে তারা আর গাড়ির কাছে যাচ্ছে না, বলছে যে ঠিক আছে যেভাবে থাক এখন থাকুক, দেখা যায় পরে কি হয়। গ্রামের যে মানুষগুলো ওনারা তাড়াতাড়ি উঠে যায়, প্রায় ফজরের পরপরই তারা উঠে যায়। ওনারা ওয়েট করলো, প্রায় 1-1.5 ঘন্টার মতো ওয়েট করলো। আজান দিল, তো ফজরের সময় কিছু মানুষজন আসলো, এসে তাদেরকে সবকিছু খুলে বলি এই ব্যাপার। তখন আচ্ছা ঠিক আছে, তো কয়েকজন মিলে তারপর গাড়িটার সামনে গিয়ে দেখলো, চেক করে দেখলো সব ঠিকই আছে, কোনো সমস্যা নেই। তারা রাত্রে যা দেখেছে এটার মধ্যে কিছু মিল নেই, সবকিছু ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো গ্রামের একজন মানুষ নিয়ে গাড়িটাতে বসলো এবং গাড়িটাতে চালিয়ে তার পরিবারের কাছে হস্তান্তর করে দিল লাশটি। ঠিক তখন তারা কি করলো, যে সেখানে একটা গোসল করে আবার ঢাকায় ফেরত আসলো। আসার পর সেই জয়নালাকে সেই অ্যাম্বুলেন্সের জবটা ছেড়ে দিল, তখন থেকে সে আর ড্রাইভারি করেনি। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমি দেখতে পাচ্ছি যে মেঘ বালিকা আমাদের লিখেছেন, শুনছি অ্যান্ড অলওয়েজ শুনবো, লাভ ইউ ভূত এফএম, আমাদের ফেসবুকে লিখেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। মাসুম হাসান আমাদের লিখেছেন যে হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? জিজ্ঞাসা করবো না, আপনি সবসময় ভালো থাকেন। তাই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদি একটু ভয়ানক করতেন, যেমন পানির কোনো শব্দ আসলে ব্যাকগ্রাউন্ডে সেই পানির শব্দ, কিংবা দরজা খোলার শব্দ আসলে দরজা। আসলে আপনার অ্যাডভাইসের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, চমৎকার অ্যাডভাইস দিয়েছেন এবং আপনার এখানে বেশ কিছু লাইকও দেখতে পাচ্ছি আমরা, এবং অনেকে এটা চাচ্ছেন, সেটাও লিখছেন কমেন্ট করে আপনাকে। ব্যাপারটা হচ্ছে যে এটা কিন্তু খুবই সম্ভব, এবং এরকম হয়তো ঘটনা আপনারা শুনবেন যে ঠিক যখন পানির কথা বলছে তখন পানির শব্দ হচ্ছে, ঠিক যখন দরজার কথা বলছে তখন দরজার শব্দ হচ্ছে। এটা প্রি রেকর্ডেড বলেই আমার যে গেস্ট রয়েছে সেই গেস্ট কখন পানির শব্দ কথা বলবেন, মানে তাহলে আমাকে যেটা হবে যে গল্প বলার সময় পানির ঘটনাটা আসার আগে উনি গল্প বলার সাথে সাথে হাত দিয়ে ইশারা করে গ্লাসের মতো করে দেখাতে হবে যে পানির কথা বলবো এর পরে, বা হাত দিয়ে দেখাতে হবে হ্যান্ডেল খোলার মতো করে যে দরজা খুলবো এর পরে, আমাদের তখন মিউজিক রেডি করে সেটা বাজিয়ে দিতে হবে। এটা খুবই সম্ভব যদি প্রি রেকর্ডেড হয়, এটা খুবই সম্ভব। এবং একদম যে সময় আমরা মানে যখন যেখানে যে সাউন্ডটা দরকার সেই সাউন্ডটা দেওয়ার
দেওয়া সম্ভব, কিন্তু আমাদের এই কাজটা অনেক বেশি কঠিন এবং চ্যালেঞ্জিং হয়ে যায়। প্রথম কথা হচ্ছে যে আমরা লাইভ করি এবং বলি লাইভ, আপনাদের SMS পড়ি, আপনাদের কমেন্ট গুলো পড়ি। এবং এটাতে বুঝতেই পারবেন যে SMS গুলো লিখছেন সেগুলো পড়া হচ্ছে, যে কমেন্ট গুলো লিখছেন সেই কমেন্ট গুলো পড়া সবচেয়ে বড় ব্যাপার, যেটা ফেসবুকে লিখছেন। এবং আপনারা আসছেন, আপনাদের সাথে আমরা বিভিন্ন শহরেও যাচ্ছি, এবং এটা চ্যালেঞ্জিং হয়ে যায় এই কারণেই যে ব্যাপারটা এই জন্য চ্যালেঞ্জিং যে আমি জানি না যে আমার গেস্ট এখন কোন মুহূর্তে পানির কথাটা বলবেন বা কোন মুহূর্তে উনি দরজা খুলেছিলেন এই ব্যাপারটা বলবেন। কিন্তু এটা যদি আমার কাছে রেকর্ডেড করা থাকতো, আমি তো শুনে শুনে সেই জায়গাটায় সেই পানি এবং দরজা খোলা শব্দটা দিয়ে দিতে পারতাম। তো আমরা একটু প্রবলেমে আছি, এবং আপনারা তারপরেও যে আমাদেরকে শোনেন এই জন্য আমাদের মাঝে মাঝে খুব অবাকই লাগে। এন্ড অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক ধন্যবাদ। আমরা এছাড়াও দেখতে পাচ্ছি যে আরো অনেক এখানে দেখতে পাচ্ছি অনেকেই লিখছেন। তো যাই হোক, আমরা আবারও ফিরে আসবো আপনাদের কাছে। আপাতত আমরা চলে যাব আর একটা ঘটনায় আমাদের প্রথম অতিথির কাছে, এবং আপনার মানে উনি পরপর দুটো ঘটনা বলছেন এবং দুটো ঘটনা খুব চমৎকার। আপনি বলছিলেন যে আপনার ম্যাটারনাল সাইডে আপনার অনেক এরকম ঘটনা আছে, মানে ব্যাপারটা কি, কেন কেন? রাসেল ভাই, যেটা হচ্ছে যে একটা জিনিস আমরা জানি যে আমার ম্যাটারনাল সাইডটা অনেক রিলিজিয়াস অ্যাকচুয়ালি। আমার নানা মামা সবাই খুবই রিলিজিয়াস, এন্ড ওনারা কখনো কোনো অ্যাডভাইস চেতে গেলেও শুধু এতটুকুই বলে যে নামাজ পড়বি শুধু, এমনটাই রিলিজিয়াস। তো এদের সাথে যেটা হয় দেখছি যে যারা দুষ্টু জিন বলি আমরা, যেসব অনেক ডিস্টার্ব করতে চায় সো দ্যাট ওরা এই এবাদত যেটা করতে না পারে। তো এই রিলেটেড এরকম অনেক কিছু ওনাদের সাথে অ্যাকচুয়ালি হয়। যেরকম যদি বলেন একটা গল্প শেয়ার করতে পারি। আমার একটা কাজিন আছে, আমার চেয়ে ছোট, তো সে খুব অল্প বয়সে সে কোরআনে হাফেজ হয়ে গেছে আর কি। তো তাকে হচ্ছে তার সাথে রেগুলার খুব ডিস্টারবেন্স হতো তার সাথে, হ্যাঁ, এই জিন পরি এগুলা ডিস্টার্ব করতো। তো এটার জন্য তাকে একটা তাবিজও দেওয়া হয়েছিল আর কি। তো একদিন এই ঘটনাটা অ্যাকচুয়ালি নোয়াখালী আমার নানা বাড়িতে ঘটা। যেটা হয় যে সে একলা তার ঘরে থাকে, আমার মামা বাইরে থাকেন, মামি রান্নাঘরে থাকেন। তো সে একলা ওর ঘরে থাকে, কিছু একটা করতে থাকে। এই সময় সে টের পায় যে তাকে পিছন থেকে কেউ একজন নক করতেছে আর কি, গায়ে ধাক্কা দিচ্ছে। সে ঘুরে তাকায়, যেটা দেখে যে অসম্ভব লম্বা আকৃতির একটা কিছু, লোমশ শরীর তার, হ্যাঁ, জাস্ট লাল চোখ, হ্যাঁ, এরকম একটা কিছু তার দিকে তাকায় আছে। এন্ড সে চেষ্টা করছে তার গায়ে যে তাবিজটা, ওই তাবিজটা তার কাছ থেকে ছিনায় নেয় আর বারবার তাকে এরকম বারবার অ্যাপ্রোচ করছে, কিন্তু সে সামহাও সাইড কেটে এড়ায় যাচ্ছে তাকে। একটা টাইমে যে খাটে সে বসে আছে, এই খাট নিয়ে সে নাড়াচাড়া দোলানো শুরু করলো, একদম আঁচড়ানো শুরু করলো খাটটাকে, যে ছেলেটাকে সে ওখান থেকে ফেলে ওকে নিয়ে সামহাও ওই তাবিজটা সে নিবে। তার সাথে রীতিমতো মানে একদম গলা টিপে ধরার মতো অবস্থা, যে খাটে বালিশ দিয়ে তাকে চাপা দিয়ে দিচ্ছে, এরকম পরিমাণে অবস্থা। কিন্তু আমার ওই কাজিনটা, সে যেহেতু দোয়া দুরুদ জানে, মনে সাহস ছিল, খোদার প্রতি একটা হ্যাঁ, তো সেও ওই জন্য এক্স্যাক্টলি ভয় পেয়ে হার মেনে যাওয়া, যে ওই জিনিসটা সে করে নাই আর কি। তো সেও যেটা করে যে হি ফাইটস ব্যাক, যে হাতের কাছে বালিশ টালিশ যা থাকে ওগুলো নিচে ছুঁড়ে মারা শুরু করে। অনেক সাহসের কাজ কিন্তু এটা, মানে ওইরকম একটা পর্যায়ে এটা কিন্তু অনেক সাহসের কাজ, একটা চ্যালেঞ্জ করে বসা বা ফেস করা সব প্রবলেমটাকে, একটা অন্ধকার জায়গা, রাইট। হ্যাঁ, সে কিন্তু বয়সে তখন অনেক ছোট, হ্যাঁ, 15-16 বছর এরকম হবে হয়তো তার এইজ। তো ওই টাইমে তখন সেও এরকম এটা সেটা ছুঁড়ে টুড়ে মেরে কিছুক্ষণ পর যেটা হয় যে ওই দৈত্যাকার আকৃতিটা ও একটু ব্যাক আউট করে আর কি, সেই নিচে একটু পিছায় আসে। এন্ড আমার ওই কাজিনটা জাস্ট একটা মুহূর্তের জন্য সে কোনো কারণে চোখ বন্ধ করে বা কিছু, চোখটা খুলে দেখে জাস্ট যে জায়গাটা দৈত্যাকার আকৃতিতে ছিল ওই জায়গায় একটা কালো বিড়াল, বিড়ালটা জাস্ট পাশে থেকে বের হয়ে চলে যাচ্ছে। অদ্ভুত। এবং আপনি আরো একটা কথা আমাকে বলছিলেন যেটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, সেটা হচ্ছে যে আপনি আপনার বাসায় ওই যে একটা মানে জিনিস দেখেছেন, একটা আলোর মতন যে আলোটা আপনাকে কাছে টানছিল, ব্যাপারটা সবচেয়ে আমার ইন্টারেস্টিং লেগেছে এই পার্টটা। আপনি বলছিলেন আপনার নানাই তো, জি, উনি এরকম একটা জিনিস তার ঘরে দেখেছে, মানে ব্যাপারটা কি হয়েছিল বলেন তো? ব্যাপারটা ছিল যে উনি রাতে তাহাজ্জুদ পড়ার জন্য উঠতে গিয়েছেন তখন আর কি, জাস্ট যেহেতু উঠে দেখে যে তার জাস্ট উপরে 1-2 ফিট হয়তো হবে,
একটা আকৃতির মতো একটু ধোয়াটে টাইপের একটা হুম। আকৃতি ওনার উপরে এরকম ভাসছে, ভাসছে, আচ্ছা, ভেসে যাচ্ছে, ওনাকে টাচ করছে না, ক্ষতি করতে যাচ্ছে না কিছু, কিচ্ছু না। কিন্তু জাস্ট যেন মানে একটা সঙ্গ বা একটা কিছু একটা এরকম হতো, হুম। জাস্ট ওনার উপর দিয়ে ভাসছে। এন্ড এই ঘটনাটা উনি আমাদেরকে 2-3 বার উনি বলেছে যে অ্যাকচুয়ালি এরকম ঘটেছে ওনার সাথে। And ওই একই ভাষায় একই বাসায় একই রুমে হুম। এন্ড একই সময়টাতে। এবং দুজনের ঘটনার মধ্যে কিন্তু কিছুটা মিল আছে, যেমন হচ্ছে ওই যে একটু বলে না, কিন্তু আপনার কাছে মনে হয়েছিল যে টানছে, আমার কাছে হয়তো টানছে এরকম মনে হয়নি, কারণ আপনি অনেক ছোট ছিলেন তখন। হ্যাঁ, জিনিসটা মোটামুটি সিমিলার, সিমিলার। হ্যাঁ, কিন্তু আপনারা পরে আর এটা মানে এটা নিয়ে আর কোনো কিছু এটা করেন নাই। নিয়ে আমার অ্যাকচুয়ালি কোনো হ্যাঁ, ইয়া সেটা দেখো একটা কারণ আছে, আমি কারণটা শুনতে চাই। কারণটা হচ্ছে যে, হ্যাঁ বলেন না। কারণটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি কারোর সাথে জিনিসগুলো শেয়ার করি নাই, যে একটা ভয় যে থেকে যায় মনে অ্যাকচুয়ালি, যে এগুলো বলে আবার জিনিসগুলা না জানি রিসারফেস করে, অ্যাকচুয়ালি উঠে আসে না জানি জি। আরো ইনফেকশাস বা কিছু হয়ে ওঠে না রাইট জানি। রাইট, সেই জন্যই অনেকেই ভয় পান। এবং আজকে আমি একটা স্টোরি পড়ি নাই এই জন্যই যে একজন আমাদের লিখেছিলেন, সম্ভবত এই স্টোরিটা আমি পড়ি নাই, লিখেছিলেন যে একটা ঘটনা পাঠিয়েছিলেন এবং তারপরে আবার ঘটনাটা লিখে পাঠিয়েছিলেন এরকম যে আমার স্টোরিটা যেন না পড়া হয়, সো আমি পড়িনি। তো এই ব্যাপারগুলো অনেকেই কিন্তু বিশ্বাস করে না। আপনাদের অনেক শুরুর দিকের একটা ঘটনা মনে আছে কিনা, যে একজন ভদ্রলোক তিনি চেয়েছিলেন যে রেডিও ফুর্তিতে তিনি তার জীবনে ঘটে যাওয়ার সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি শেয়ার করবেন, কিন্তু যতবারই তিনি ইমেইল করেন ততবারই তিনি ফেলিয়ার হচ্ছিলেন, ততবারই তিনি ফেল করছিলেন। এবং তিনি যখন রওনা দেন রেডিও ফুর্তিতে আসার জন্য, তখন তিনি রাস্তা খুঁজে মানে রাস্তা ভুল করেন, এরকম একটা ব্যাপার। তো এই জিনিসগুলো কিন্তু হয়, অনেক কিছুই হয়, এবং অনেকে এই ভয় থেকেও কিন্তু পিছিয়ে পড়েন। সে সমস্ত বিষয়ে কথা হবে পরে। আপাতত একটা ছোট্ট বিরতি নিয়ে আসি এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি আর চলছে ভূত এফএম। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথিরা, এবং আমরা চলে যাব আমাদের আরো একজন অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন। আমার নাম মুশফিকুর আলম। আমি আসছি এয়ারপোর্ট সংলগ্ন একটি এলাকা থেকে। জি, শুনি আপনার ঘটনা শুনি। আমি ঘটনায় চলে যাচ্ছি। আপনাকে যত মাইক্রোফোন এগিয়ে দিচ্ছি আপনি তো পিছিয়ে যাচ্ছেন, এগিয়ে আসেন। আমার ঘটনাটা অ্যাকচুয়ালি আমার দুই বোনকে নিয়ে। তো এক সন্ধ্যাবেলা আমরা আর কি যাই আমার প্রতিবেশী বাসায়। তো ওইখানেই অনেকক্ষণ থাকা হয়। তো তামু বলে আপুদেরকে যাও যে বাসায় সন্ধ্যাবাতি দাও। তো আপুরা যথারীতি আইসা পড়ে বাসায় এসে দরজা খুলে, তো হঠাৎ করে দেখে কি যে রান্নাঘরে প্রচুর পরিমাণ আলো জ্বলছে আগুনের। তো আপুরা ভাবে যে আম্মু গ্যাস স্টোভ জ্বালায় রাখছে। তো বলে রাখা ভালো যে তখন গ্যাস স্টোভের রান্না বন্ধ হয়ে গেছিল, সবাই হিটার জ্বালাইতো। তো আপুরা যখন যায় এই মোমেন্টে সরি যায় দেখে যে হিটারে আগুন জ্বলতেছে। মানে অ্যাকচুয়ালি হিটারে কিন্তু আগুন জ্বলার কথা না ভাইয়া, ঠিক আছে। তো আপুরা ভয় পায় বা চলে আসে, ডাইনিং এ আসে। তো ডাইনিং এ আসার মোমেন্টে আপুরা দেখি কি যে ডাইনিং এর পর্দাটা হালকা করে লড়তেছে। তো আপুরা ভাবে হয়তো কি না কি বিড়াল টিড়াল হবে, একটু দেখে যাই। তো তাকায় থাকে, হঠাৎ করে দেখি কি একটা মাথা আসতেছে গ্রিল থেকে, আস্তে আস্তে করে মাথাটা আসে। মাথাটায় কোনো চামড়া কিংবা ত্বকের কোনো অস্তিত্ব থাকে না, শুধু মাথাটা রক্তাক্ত। তো এই দেখে আমার এক বোন অজ্ঞান হয়ে পড়ে যায়, আর আরেক বোন চিৎকার করে দৌড়ে বাহিরে চলে যায়। তো পরে আর কি মানুষজন আসে, আইসা আপুকে উদ্ধার করে, মাথায় পানি টানি দিয়া জ্ঞান ফিরায়। তো পরে আমরা বাসায় আসি, আইসা জানতে পারি যে এই অবস্থা। পরে ডাক্তারের কাছে নিয়ে যায়। আপু 2-1 দিন যাবত খুবই অসুস্থ থাকেন, তারপরে স্বাভাবিক হয়ে যায় আর কি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা আমাদের আরো একবার আমাদের রাফি ভাইয়ের কাছে যাই, এবং রাফি ভাই আজকে বার্থডে, আপনারা সবাই জানেন। তাকে এখন ছেড়ে দিব আমরা, এবং আশা করছি যে বাসায় যারা এখনো জেগে আছেন তাদের অনেক কষ্ট দিলাম আমরা, সরি। বাট আপনি কিছু একটা রেখে দিয়েছেন আমাদের একদম শেষ মুহূর্তে চলে এসে। আপনি কিছু একটা বলতে যাচ্ছিলেন আপনার ফ্যামিলি নিয়েই। হ্যাঁ জি, জি, রাসেল please. ভাই, যেটা বলছিলাম যে আমার ম্যাটারনাল সাইডে জি। অ্যাকচুয়ালি জিনিসগুলো অনেক ঘটে, এন্ড স্পেশালি সবচেয়ে বেশি ঘটে আমার নানার সাথে অ্যাকচুয়ালি। উনি এবং উনি খুব পরহেজগার বলছেন আপনি, খুবই খুবই pious। religious, হ্যাঁ, যে উনি তাহাজ্জুদের নামাজ সবসময় পড়তেন। এমনকি ওনার মারা যাওয়ার সময় বয়স প্রায় 110 ছিল। ওরে তো বাবা, উনি অলমোস্ট 100 বছর পার করে উনি মসজিদে সুস্থ গিয়ে ছিলেন। নামাজ পড়তেন। হ্যাঁ, উনি এতটাই পরেজগার ছিলেন।
তো ওনার সাথে খুব রেগুলার উনি বলতো যে ওনাকে রাতের বেলা নাকি ঘুমানোর পরে বা তাহাজ্জুদের টাইমটা আসলে কেউ খালি চেষ্টা করতো বিছনা থেকে টেনে নামায় ফেলানোর, অথবা বাইরের থেকে এসে খোঁচা দিত। এরকম অনেক হয়েছে যে উনি মানে যেটা হতো অ্যাকচুয়ালি যে জিন বা পরি জি এই জিনিসগুলো এসে ওনাকে অ্যাকচুয়ালি ডিস্টার্ব করতো অনেক, যে ওনাকে খাট থেকে টেনে পা ধরে টেনে অ্যাকচুয়ালি ফেলে দিত খাট থেকে, ওনাকে আহত করার চেষ্টা করতো। এরকমও হয়েছে যে উনি টের পেয়েছে কেউ ওনার পা ধরেছে এন্ড উনি লাথি দিয়েছে অ্যাকচুয়ালি জিনিসটাকে। আচ্ছা হ্যাঁ, উনি ফিল করেছে যে লাথির কন্ট্যাক্টটা হয়েছে একটা বড় শরীরের সাথে। আচ্ছা তারপরে চোখ খুলে লাইট জ্বালায় দেখে ওই জায়গায় যাচ্ছে একটা কালো বেড়াল, এরকম একটা ফিগার বসে আছে। হ্যাঁ, এরকম হতো যে জানালার সাথে ওনার খাট আছে, ওই জানালা দিয়ে কেউ একজন সমানে খোঁচাচ্ছে সমানে ওনাকে। হ্যাঁ, ওনাকে ঘুম ভাঙায় দিচ্ছে, খুব ডিস্টার্ব করতো ওই জিনিসগুলো ওনাকে। And এই কারণে ফাইনালি যেটা করা হয় যে আমাদের যে পাশে মসজিদ আছে ওখান থেকে একটা হুজুরকে ডাকা হয়, ডাকে ওনাকে দিয়ে একটা চিঠি লেখানো হয়, যে এরকম দরজায় লাগায় দেওয়া একটা চিঠি আরবিতে এরকম, যেটার ট্রান্সলেশন রাফলি এরকম হুজুর বলেছিল আমাকে যে জিন পরি দুষ্ট এরকম যা যা আছে ওরা যেন এনাকে এসে আর ডিস্টার্ব না করে। আচ্ছা করলে জিনদের যে সর্দার আছে ওনার বসে, হুজুরের বসে, ওই সর্দারকে দিয়ে এনাদের সবার আপনার করা হবে, একটা জাজমেন্ট করা হবে, একটা বিচার করা হবে। তারপর থেকে জিনিসগুলো তারপর থেকে জিনিসগুলো Okay. অনেক